নিজেরই চাচাতো বোনের পেটে জ্বলন্ত সিগারেট ধরে আছে ঈশান। তার অপরাধ বিয়ে বাড়িতে সবার সাথে নাচার সময় পেটের উপর থেকে শাড়ি সরে গিয়েছিল। আইজা ব্যথা পেয়ে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল। কিছু বলার মতো পরিস্থিতিও নেই এখন, কারণ চারিদিকে বিয়ে বাড়ির লোকজন, সাথে চিল্লা পাল্লা হইচই তো রয়েছেই। আর সবার চোখের আড়ালে ছোট্ট একটা রুমে ঈশান এই রকম করছে আইজার সাথে। আইজার পেটের এক সাইডে জ্বলন্ত সিগারেট ধরে রয়েছে। এখন আইজা চিৎকার বা কোনো শব্দ করলে কেলেঙ্কারি বেঁধে যাবে। আইজার ফর্সা গাল বেয়ে টুপটুপ করে জল গড়িয়ে পড়ছে। আইজা ব্যথা সহ্য করতে না পেরে সাথে সাথে বলে উঠল, শান ভাইয়া, তুমি এই সামান্য বিষয় নিয়ে আমার সাথে কি করছো? ছেড়ে দাও, ব্যথা লাগে আমার। ঈশান দাঁতে দাঁত চেপে বলে উঠল, লাগুক, আরো ব্যথা লাগুক। তোর যে এত নাচার শখ আছে, শখ আমি মিটিয়ে দেব। সিগারেটটা সরাও। এই বলে আইজা সিগারেটটা জোরপূর্বক হাত ছাড়া দিয়ে ফেলে দিল। ঈশান রেগে গিয়ে আইজার চুলের মুঠো ধরে নিজের কাছে এনে বলল, তুই এটাকে সামান্য বিষয় বলে চালিয়ে দিল। আমি তো সামান্য বিষয় মনে করব না। কে বলেছিল তোকে নাচতে? আরে শাড়ি যদি নাই সামলাতে পারবি তাহলে বলি কেন? তোকে কেউ বাধ্য করেছিল পড়তে? এই কথা বলিস না কেন? তোকে কে বলেছিল শাড়ি পরতে বল? আইজা কাপা কণ্ঠে বলল, সবাই শাড়ি পরলো তাই আমিও পরেছি। ঈশান দাঁত কিরবির করতে করতে বলল, শাড়ি পরেছিলে কিন্তু শাড়ি সরে গিয়েছিল, সেটা টের পাসনি। এই তুই টের পাসনি? তোর পেট দেখা যাচ্ছিল, তুই একটুর জন্য টের পাসনি। কত ছেলে ছিল ওখানে। ভাইয়া, তুমি এমন কেন করছো আমার সাথে? তখন মাত্রই শাড়িটা হালকা সরে গিয়েছিল, আর এত নাচানাচির মধ্যে কেউ হয়তো সেটা খেয়ালও করেনি বা দেখেও নি। ঈশান তীর্যক ভাবে বলে উঠল, তাহলে আমার খেয়াল আসলো কেন বল? কেউ না দেখলে আমি দেখলাম কেন? উত্তর দে। আইজা চুপ করে রইল। ঈশান বলে উঠল, চুপ মনে রইলি কেন? আর অন্য পুরুষের সামনে নাচতে খুব ভালো লাগে, তাই না? কথাটা কানে প্রবেশ করতেই আইজা নাক মুখ কুঁচকে ফেলল। ঈশানের থেকে মুখ অন্য দিকে ঘুরিয়ে বলল, ভাইয়া, আমি ওইখানে একা ছিলাম না, বাড়ির সবাই তো ছিল। ঈশান আইজা চুল ধরে নিজের মুখের সামনে এনে বলল, শোন, আমার সবাইকে নিয়ে কোনো মাথা ব্যথা নেই। কে কি করলো না করলো সেটা আমাকে বলতে আসবে না। এই বলে সঙ্গে সঙ্গে ঈশান আইজার চুল ছেড়ে দিয়ে বলল, এক্ষুনি নিচের রুমে গিয়ে চেঞ্জ করে 3 পিস পরে আসবে। আর আমার কথার নড়চড় হলে তুই ভালো করে জানিস কি করতে পারি আমি। আর শোন, যদি কেউ জিজ্ঞেস করে তুই ড্রেস চেঞ্জ কেন করেছিস, তখন বলবি আমি শাড়ি পরে থাকতে পারছিলাম না, অসুস্থ হচ্ছিল। আইজা মাথা নত করে দাঁড়িয়ে রইল। ঈশান কাট কাট গলায় বলে উঠল, কথা কেন জানি এখনো? যাচ্ছিস না কেন? যা। আইজা চোখের পানি মুছিয়ে নিজেকে ঠিক করে রুমের দরজা দিয়ে খুলে চলে গেল। এদিকে ঈশান আরেকটা সিগারেট ধরিয়ে বড় বড় শ্বাস ফেলছে। রাগে গা রিরি করে উঠছে। সিগারেটটা কয়েক টানে শেষ করেই পাশে সোফায় বসল। রুমের দরজা খুলে ধীর পায়ে ভেতরে আসলেন রওশন চৌধুরী। তিনি ঈশানের বাবা। তিনি ঈশানের সামনে এসে গম্ভীর কণ্ঠে বললেন, ঈশান, তুমি এখানে একা বসে কি করছো? ঈশান বলল, আমার একটা কল এসেছিল, আর চারিদিকে কত হইচই, এখানে কথা বলতে পারলাম না, বেঁধে এখানে এসেছে। রওশন চৌধুরী বললেন, ও, তাহলে কথা বলা শেষ করে চলে এসো। ঈশান উঠে দাঁড়িয়ে বলল, কথা বলা শেষ, চলো। আইজা রুমে এসে দরজা বন্ধ করে বিছানায় বসে কাঁদছে। শাড়ি এখনও খোলেনি। আইজার একদিকে ঈশানের উপর প্রচণ্ড রাগ উঠছে, আবার আরেক দিকে মনের ভেতরে অভিমান জেগে উঠছে। আইজা কাপা কাপা হাতে শাড়ি কিছুটা সরিয়ে পেটের সাইডের ক্ষতটা দেখল, কেমন ফোসকা পড়ে গিয়েছে, সাথে লালও হয়ে আছে, অনেক জ্বালা পোড়াও করছে। যেহেতু সেটা জ্বলন্ত সিগারেট ছিল, আইজা কাঁদতে কাঁদতে বলে উঠল, তুমি কেন আমার সাথে এমন করো? সবসময় আমার ভুলটাই দেখে যাও। আমি কি ইচ্ছে করে শাড়ি সরিয়েছিলাম নাকি? আমার তো কোনো দোষ ছিল না। গায়ে হলুদের শাড়ি তো সবাই পরেছিল, তাদের সাথে আমিও পরেছিলাম। কিন্তু কই থেকে কি হয়ে গেল, যার জন্য তুমি আমায় এমন করে আঘাত দিলে? আইজা শাড়িটা খুলে জর্জেটের নীল রঙের 3 পিস পরে নিল। মেকআপ ধুয়ে নিয়ে হালকা করে মেকআপ করে রুম থেকে বের হলো। আজ তার বড় বোন ফাইজার গায়ে হলুদ ছিল। এখন আইজা ফাইজার কাছে গেল। অনেকক্ষণ যাবৎ যায়নি ফাইজার সামনে। ফাইজা গায়ে হলুদের স্টেজে সব কাজিনদের সাথে বসেছিল। একটু আগেই ফাইজার হবু শাশুর বাড়ির সব লোকেরা চলে গেল। ফাইজা আইজাকে ডাকলো। আইজা এগিয়ে গেল। ফাইজা বলল, কী রে, তুই কোথায় উধাও হয়ে গিয়েছিলি? আইজা মুখে হাসি এনে বলল, আপু, বাড়ির ভেতরে গিয়েছিলাম। ফাইজা আইজার দিকে ভালোভাবে তাকাতেই বলল,
তোর শাড়ি কই? খুলে ফেলেছিস কেন? আপুর শাড়ি পরে অস্বস্তি হচ্ছিল তাই খুলে ফেলেছি। আয়, এদিকে আয়, আমরা কতগুলো ছবি তুলি। আর এই নিলয়, কয়েকটা ছবি তুলে দে তো আমাদের। আইজা এগিয়ে গেল। ফাইজার পাশে বসতেই ফাইজা আইজার কোমরে হাত রাখলো। ফাইজা উপ শব্দ উচ্চারণ করে তড়িৎ বেগে উঠে দাঁড়ালো। ঈশান যেখানে জ্বলন্ত সিগারেট ধরেছিল ফাইজা সেখানেই হাত রেখেছে। ফাইজা বলে উঠল, কি রে, কি? হুম, কি হলো? দাঁড়িয়ে গেলি কেন? কোথাও ব্যথা ট্যাথা পেলি নাকি? আইজা মুখে হাসি আনার চেষ্টা করে বলে উঠল, না না আপু, ব্যথা পাইনি, মনে হলো একটা পোকা দেখলাম। ও, কোথায়? চলে গিয়েছে হয়তো। আয়, কিচ্ছু হবে না। হুম। রাতে সবাই এতক্ষণে ঘুমিয়ে পড়েছে আর আইজা মন খারাপ করে ছাদে দাঁড়িয়ে আছে। সেই থেকে আর কিচ্ছু ভালো লাগছে না, ঘুমও আসছে না। সেই ঘটনার পর ঈশানও আর তার সামনে আসেনি, এই জন্য আইজা একটু স্বস্তিতেই রয়েছে। আইজা মনে মনে বলল, না আসলো, আসার দরকার নেই। সে আমার সামনে আসলেই কোনো না কোনো একটা খুঁত ধরে খারাপ ব্যবহার করবি, সবসময় অধিকার খাটাবে। হঠাৎ এক পুরুষালী গম্ভীর কণ্ঠের আওয়াজ ভেসে আসলো আইজার কানে। তুই এত রাতে এখানে কি করছিস? আইজা ভাবনার আদল থেকে বেরিয়ে পেছন ফিরে তাকালো। ঈশানকে দেখেই যেন গা পিত্তির রাগে জ্বলে উঠল। ঈশান এগিয়ে এসে বলল, কি প্রশ্ন করলাম শুনতে পাসনি? আইজা ঈশানের থেকে ঘুরে দাঁড়িয়ে বলল, না, শুনতে পাইনি। ঈশান এগিয়ে এলো। আইজার একদম কাছে এসে দাঁড়ালো। আইজা এক কদম সামনে এগিয়ে অভিমানী স্বরে বলে উঠল। কেন এসেছো এখানে? ঈশান বলে উঠল, প্রশ্নটা আমি প্রথমে করেছি, সেটি উত্তর দে আগে। আমার ইচ্ছে হয়েছে তাই এখানে এসেছি। আমার ইচ্ছে হয়েছে তাই এসেছে। কেন আসলে? এখানে একটা মেয়ে দাঁড়িয়ে আছে, সেটা দেখতে পাওনি? একটা মেয়েকে দেখে তো এগিয়ে এলাম। আইজা রাগী কণ্ঠে বলল, কেন এলে? আমি কি আসতে বলেছিলাম? আর আমার কাছে আসার তো কোনো কারণই দেখছি না, কারণ আমি তো খারাপ। আমার মতো খারাপ মেয়ের আশেপাশে আসাও তো পাপ হবে তোমার। ঈশান চোখ মুখ শক্ত করে বলে উঠল, বড্ড বেশি কথা বলিস। আমি একবারও বলেছি তুই খারাপ মেয়ে? নিজেই সব ভেবে বসে থাকিস। ইচ্ছে করছে আরও কয়টা থাপ্পড় মারতে। আইজা গাল হাত করে রেখে দাঁড়িয়ে রইল, চোখের পানি যেন বাদ বাঁধছে না। ইচ্ছে করছে ছুটে পালিয়ে যেতে। ঈশান আইজার চোখে পানি দেখে মুহূর্তেই নরম হয়ে কিছুটা এগিয়ে এলো। আইজার দু গালে হাত রেখে শুধালো। তুই এমন করিস কেন বলতো? আমি তো তোর ভালোর জন্যই বলি। আইজা অভিমান মিশ্রিত কণ্ঠে বলল, লাগবে না আমার এই ভালো। যেই ভালোতে আঘাত থাকে সেই ভালো আমার চাই না। কেন চাস না আমায় বল? তুমি সব সময় আমায় আঘাত করো। তুই যেটাকে আঘাত বলিস সেটা আমার কাছে শাসন। আইজা কপালে ভাঁজ এনে বলল, শাসন? শাসন। আমি চাই না এমন শাসন। ঈশান বুঝতে পারলো আইজা কেন এমন করছে। এর কারণ হলো ঈশান তখন আইজাকে অনেক বেশি আঘাত করে ফেলেছিল। ঈশান আইজার চোখে চোখ রেখে বলল, তখন খুব ব্যথা দিয়ে ফেলেছে তাই না? আইজা চোখ নামিয়ে ফেললো। ঈশান আইজার দুই গালে হাতে থেকে হাত নামিয়ে পকেটে হাত দিল। পকেট থেকে একটা মলম বের করে আইজার দিকে এগিয়ে দিল। আইজা জিজ্ঞাসা করল, এটা দিয়ে কি করব? ঈশান মলমটা আইজার হাতে দিয়ে বলল, এটা সিগারেটের পোড়ার দাগে লাগাবি, দেখবি তাড়াতাড়ি সেরে যাবে। ঠিক আছে, লাগাবো। এখন রুমে যা, অনেক রাত হয়েছে। যাচ্ছি। এই বলে আইজা ঈশানের সামনে থেকে চলে আসার জন্য পা বাড়ালো। ঈশানও আইজার সাথে সাথে হাঁটা দিল। আইজা নিজের রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে বিছানায় বসল। এরপর ঈশানের দেওয়া মলমটা ক্ষত স্থানে লাগালো। পরদিন সকাল হতেই সারা বাড়ি জুড়ে বিয়ের হাঙ্গামা বেঁধে গেল। যে যার যার কাজে লেগে পড়ল। আইজা ঘুমিয়েই ছিল, হঠাৎ তার মা মাহমুদা চৌধুরী দরজায় ঠক ঠক করে ডেকে উঠলেন। আইজা, এই আইজা, এখনো ঘুমাচ্ছিস? উঠ তাড়াতাড়ি। মাহমুদা চৌধুরী আইজাকে ডেকে চলে গেলেন। আইজার ঘুম আর রইল না। বিছানা থেকে নেমে চলে গেল ওয়াশরুমে। ওয়াশরুম থেকে বেরিয়ে চুলটা আঁচড়িয়ে একটু হালকা করে চোখে কাজল আর হালকা লিপস্টিক দিয়ে চলে গেল। আইজার সিঁড়ি বেয়ে নিচে নেমে ড্রয়িং রুমে পা রাখতেই দেখলো তার বাবা নওশাদ চৌধুরী বেশ নীরব হয়ে বসে আছেন। আইজা তার বাবার কাছে গিয়ে বসে বলল, বাবা, তোমায় এমন লাগছে কেন? নওশাদ চৌধুরী আইজার দিকে তাকিয়ে লম্বা একটা শ্বাস ফেলে বলল, কিছুই ভালো লাগছে না। বুঝেছি, আপু আজ শ্বশুর বাড়ি চলে যাবে বলে মন খারাপ করে বসে আছো, তাই না? মন খারাপ করো না, আমি আছি তো। হুম, তুমি আছো বলে আমার
কোনো মন খারাপ নেই। বুকের ভিতরটা ভীষণ ফাঁকা ফাঁকা লাগছে তোমার আপুর জন্য। আমার ফাইজাটা আজ কত বড় হয়ে গিয়েছে। আজ সে আমাদের সবাইকে ফেলে চলে যাবে আরেকটা পরিবারে। রওশন চৌধুরী ধীর পায়ে ড্রয়িং রুমে আসতে আসতে বললেন। মেয়ে মানুষ, একদিন না একদিন তাকে বাবার বাড়ি থেকে চলে যেতেই হবে। রওশন চৌধুরী আর আইজা দুজনেই রওশন চৌধুরীর দিকে তাকালো। রওশন চৌধুরীরা দুই ভাই এক বোন। রওশন চৌধুরী সে এই বাড়ির বড় কর্তা। তার স্ত্রীর নাম আমেনা চৌধুরী। তাদের এক ছেলে ঈশান চৌধুরী। ঈশান বাবা চাচাদের পারিবারিক ব্যবসা দেখাশোনা করছে। নওশাদ চৌধুরী তিনি বাড়ির ছোট কর্তা। তার দুই মেয়ে ফাইজা ও আইজা। আইজা এবার অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী। রওশন চৌধুরীর ছোট বোনের নাম হালিমা বেগম। তার হাজবেন্ডের নাম মিজান খন্দকার। হালিমা বেগমের এক ছেলে নিলয় আর এক মেয়ে ঈশিতা। হালিমা বেগম ফাইজার বিয়ের উপলক্ষে তার ছেলে মেয়েদের নিয়ে এখানেই রয়েছেন। নওশাদ চৌধুরী রওশন চৌধুরীর বাবা বেঁচে নেই, মা বেঁচে আছেন। নওশাদ চৌধুরী রওশন চৌধুরীর দিকে তাকিয়ে বললেন, তা তো যেতেই হবে, এটাই প্রকৃতির নিয়ম। সব মেয়েকে একদিন না একদিন বাবার বাড়ি ছেড়ে চলে যেতে হবে। নওশাদ চৌধুরী আইজার মাথায় হাত রেখে বললেন, এক মেয়ে আজ চলে যাচ্ছে, এখন এই মেয়ে আমার সম্বল। ফাইজাকে ছেড়ে হয়তো থাকতে পারবো, কিন্তু আইজাকে অন্যের বাড়িতে দিয়ে কীভাবে থাকবো? রওশন চৌধুরী নওশাদ চৌধুরীকে বললেন, নাওশাদ, এসব চিন্তা করিস না, আর মন খারাপ করে থাকিস না। এমনিতেই ওই ফাইজার মন আজ ভালো থাকবে না। এর মধ্যে যদি ফাইজা আজ তোকে মন খারাপ করে থাকতে দেখে, তাহলে মেয়েটা কষ্ট পাবে। আইজা তার বাবার দিকে তাকিয়ে বলে উঠল, বাবা, চাচু তো ঠিকই বলেছে, তুমি প্লিজ মন খারাপ করে থেকো না। আইজা আরো কিছুক্ষণ তার বাবা আর চাচুর সাথে বসে কথা বলল। এরপরে আইজাকে ডাকতে এলো আইজার খালাতো ভাই সাদাত। সাদাত আর ফাইজা সমবয়সী ছিল। বিয়ে বাড়িতে সব কাজিন বলতে আইজার সব খালাতো মামাতো ভাই বোনেরা এসেছে। কালকে হলুদের প্রোগ্রামে সবার সাথে নাচানাচি করতে গিয়েই এই ঘটনাটা ভুলবশত ঘটে গিয়েছিল। আইজা আর মনে করতে চায় না সেই ঘটনা। সাদত আইজার সামনে এসে বলল, আইজা, শুন তো, হ্যাঁ ভাইয়া বলো। একটু আয় তো আমাদের সাথে, অনেক কাজ পড়ে আছে। আইজা নওশাদ চৌধুরীর পাশ থেকে উঠে বলল, চলো। আইজা তার সব কাজিনদের সাথে থেকে বিয়েবাড়ির অনেক কাজ শুরু করে দিল। এর মাঝে ডেকোরেশন থেকে লোক এসে স্টেজটা সাজিয়ে দিয়ে গিয়েছে। আইজা ও তার কাজিনরা পুরো বাড়িটা সুন্দর করে সাজিয়ে ফেলল। সবার কাজ বাজের মধ্যে আইজা ঈশানকে খুঁজেছে, কিন্তু ঈশানকে কোথাও দেখতে পায়নি। দুপুরের দিকে সবার কাজ শেষ হয়ে গেল। অনেকক্ষণ যাবৎ কাজ করে সবাই এখন ক্লান্ত হয়ে গিয়েছে। তাই সবাই মিলে বাড়ির সামনে বাগানের স্টেজের পাশে গোল হয়ে বসে আছে। সাদত এসে আইজার পেছনে বসল। আইজা বুঝতে পারেনি যে সাদত তার পেছনে। সবাই কথা বলছে আর সাদত আইজার দিকে তাকিয়ে আছে। সাদত আইজাকে মনে মনে বেশ পছন্দ করে, কিন্তু আইজাকে বলতে পারেনি এখনো। এর একটু পরেই ঈশান নিজের গাড়ি নিয়ে বাড়িতে প্রবেশ করলো। এতক্ষণ সে বাড়িতে ছিল না। নওশাদ চৌধুরী তাকে বিয়ে সংক্রান্ত কিছু কাজে পাঠিয়েছিলেন। ঈশান গাড়ি পার্ক করার সময় দেখতে পেল আইজাকে। এর সাথে সাদতকেও দেখলো আইজার দিকে কেমন করে তাকিয়ে আছে। এই দৃশ্য দেখে ঈশানের শরীর রাগে হিড়হিড় করে জ্বলে উঠল। ঈশান চোখ মুখ শক্ত করে আইজাকে ডেকে উঠল। আইজা, আইজা ঈশানের ডাকে চমকে ওঠে, পেছনে তাকালো। ঈশানের শক্ত পোক্ত ডাকে খানিকটা ঘাবড়ে গেল। সাদত আইজাকে বলল, আইজা, শান ভাইয়া মনে হয় ডাকছে তোকে। আইজা পেছন ফিরে তাকালো সাদতের দিকে। সাদত এতক্ষণ তার পেছনেই বসেছিল, কিন্তু সে বুঝতে পারেনি। আইজার সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো। পায়ে জুতোটা কোনো রকম পরে দৌড়ে চলে গেল ঈশানের সামনে। বলল, ভাইয়া বলো। ঈশান কড়া গলায় বলল, তোকে যে বাড়ির ভিতরে ডাকছে তুই শুনতে পারছিস না? কই ডেকেছে? ডাকলে তো শুনতেই পেতাম। বড্ড মুখে তর্ক করিস, যা ভেতরে যা। যাচ্ছি। আইজার রাগে কটমট করে ভেতরে চলে গেল। ঈশান সাদতের দিকে একবার তাকিয়ে ভেতরে চলে গেল। আইজা কিচেনে এসে তার মা মাহমুদা চৌধুরীকে বলল, মা, তুমি কি আমায় ডেকেছো? মাহমুদা চৌধুরী বললেন, কই না তো, তাহলে কে ডেকেছে? আমি কাউকে ডাকতে শুনিনি। তাহলে আমাকে যে বললো। আইজা পুরো কথাটি বলতে পারল না। ঈশান আইজাকে উদ্দেশ্য করে বলে উঠল, আইজা শোন তো, একটু আমার রুমে আয়, কিছু কাজ আছে। মাহমুদা চৌধুরী আইজাকে বললেন, যা তো মা, দেখ তো শান কি বলে। আইজা মায়ের দিকে তাকিয়ে বলল, যাচ্ছি। আইজা কিচেন থেকে বেরিয়ে আসতে আসতে ঈশান তখন সিঁড়ি বেয়ে ওপরে চলে গিয়েছে।
আইজা সিঁড়ি বেয়ে ওপরে উঠে ঈশানের রুমের সামনে দাঁড়িয়ে পড়ল। ভাবুক হয়ে বিড় করে বলল, আমি কি কোনো ভুল করেছি নাকি? নইলে তো শান ভাইয়া আমার উপরে এত রাগার কথা না। আল্লাহ জানে আমি আবার কি করলাম। আল্লাহ যদি কিছু করে থাকি তাহলে এবারের মতো বাঁচিয়ে দিও, এরপরে ভালো হয়ে যাব। ঈশান ধমকে উঠে বলল, মাঝপথে এসে আবার থেমে গেলি কেন? তোকে কি এখন বরণ করে ঘরে ঢুকতে হবে নাকি? আইজা ভয়ে ভয়ে রুমের ভেতরে ঢুকলো। ঈশান এগিয়ে এসে টপ করে রুমের দরজা লাগিয়ে দিল। এতে আইজা বেশ ঘাবড়ে গেল। আইজা বলে উঠল, ভাইয়া আমি কি কিছু ভুল করেছি? না মানে তুমি আমার উপরে এমন রেগে আছো তাই বললাম আর কি। ঈশান আইজার দিকে গভীর দৃষ্টি নিক্ষেপ করে বলে উঠল, তুই জানিস না তুই কি করেছিস? সত্যিই জানি না। তাহলে বেঁচে গেলি। বেঁচে না হয়ে গেলাম, কিন্তু কি করেছি বলো না। আপাতত তোর এত কিছু জানতে হবে না, আমি সবটা দেখে নেব। আইজা মনে মনে বলল। দেখে নিবে ঠিক আছে, তবে ঝড় না বাঁধলেই হয়। ঈশান একটা শপিং ব্যাগ এগিয়ে দিল আইজার দিকে। আইজা সেটা হাতে নিয়ে বলল, কি আছে এর মধ্যে? খুলে দেখ। আইজা ব্যাগটা খুলে দেখলো একটা মেরুন কালারের শাড়ি। আইজা শাড়িটা উল্টিয়ে পাল্টিয়ে দেখতে দেখতে বলল, এটা কার জন্য এনেছো এটা? ঈশানের স্পষ্ট জবাব। তোর জন্য এনেছে। আইজা সঙ্গে সঙ্গে বলে উঠল, এই শাড়ির জন্য কালকে আমাকে বকলে আর এখন নিজেই শাড়ি দিচ্ছ? শোন, তোকে তখন শুধু শুধু বকিনি, আর আজ বিয়েতে লেহেঙ্গা পরতে হবে না, এই শাড়ি পরবি। আমি যে আজ লেহেঙ্গা পরবো তুমি জানলে কি করে? আমি তো কাউকেই বলিনি। সবকিছু বলতে হয় না, বুঝে নিতে হয়। কিভাবে বুঝলে বলো না একটু? আমি তো রুমের সামনে দিয়ে সকালে আসছিলাম, তখন দেখলাম তুই লেহেঙ্গাটা বের করে আয়নার সামনে নিয়ে দেখছিস। আমার কাছে লেহেঙ্গাটার কালার একটুও ভালো লাগেনি, তাই এই শাড়িটা আসার সময় নিয়ে এলাম। আইজা তালে বেতালে বলে উঠল। লেহেঙ্গাটাই তো ভালো ছিল। ঈশান চোখ গরম করে তাকালো আইজার দিকে। আইজা ঈশানের দিকে তাকিয়ে হাসার চেষ্টা করে বলল, ঠিক আছে এই শাড়িই পরবো। হুম, এখন যা। আর শোন, হ্যাঁ বলো। শাড়িটা ভালো করে পরবে, কালকের মতো যেন না হয়। আইজা শুকনো ঢোক গিরে বলল, ঠিক আছে। এই বলে আইজা রুমের দরজা খুলে যেতে নেবে ঠিক তখন সামনে এসে দাঁড়ালো আইজার ফুফাতো বোন ঈশিতা। ঈশিতা আইজাকে ঈশানের রুম থেকে বেরিয়ে যেতে দেখেই মুখটা কালো করে ফেলল। আইজাকে বলল, কি রে, তুই এখানে? আইজা হেসে বলল, ওই আপুর শাড়িটা নিতে এসেছিলাম। ও আচ্ছা। এই বলে ঈশিতা ঈশানের রুমে ঢুকলো। আইজা ঈশিতার দিকে একবার তাকালো। এতে আইজার কোনো যেন রাগ হচ্ছে। ঈশিতা ঈশানের রুমে ঢুকে দেখলো ঈশান কাবার্ড থেকে নতুন পাঞ্জাবি বের করছে, কালারটা মেরুন। ঈশান ঈশিতার দিকে তাকিয়ে বলল, কিছু বলবে? ঈশিতা এগিয়ে গিয়ে বলল, বলবো। ঈশান পাঞ্জাবি বিছানায় রেখে বলল। কি বলবে বল। ঈশিতা বিছানায় বসে বলল, বলছিলাম সকাল থেকে কোথায় ছিলে? তোমাকে একটিবারও দেখলাম না। একটু কাজে বেরিয়েছিলাম। কেন, কোনো দরকার ছিল? না এমনি। ও আচ্ছা, তো আর কিছু বলবে? না। তাহলে এখন যা, আমি শাওয়ার নিয়ে রেডি হব। আইজা নিজের রুমে এসে রাগে ফুঁসছে। ঈশিতাকে ঈশানের রুমে যেতে দেখার পর থেকে কেমন রাগ হচ্ছে। আইজা শাড়িটা রেখে ওয়াশরুমে চলে গেল। কিছুক্ষণ পরে শাওয়ার নিয়ে বের হলো। ঈশান যে শাড়িটা দিয়েছে এর কালারের সাথে মিলিয়ে একটা ব্লাউজ বের করলো। এরপরে এই শাড়িটা নিয়ে চললো তার মায়ের রুমের দিকে। মাহমুদা চৌধুরী সব কাজবাজ শেষ করে দিয়ে মাত্রই রুমে এসেছেন। এখন আইজা এসে বলল তাকে শাড়ি পরিয়ে দিতে। তিনি মেয়ের কথা ফেলতে পারলেন না। তিনি আইজাকে বললেন, কই দে তো শাড়িটা। আইজা শাড়িটা শপিং থেকে বের করে দিল। মাহমুদা চৌধুরী শাড়িটা দেখে বললেন, বাহ, শাড়িটা তো খুব সুন্দর। কখন কিনলি? ওই বিয়ের কেনাকাটা করার সময় কিনেছি। এই বলে আইজা তার মায়ের রুমের ওয়াশরুমে চলে গেল। মিনিট 5 পর ব্লাউজ আর পেটিকোট পরে বের হলো। এরপরে মাহমুদা চৌধুরী সুন্দর করে শাড়িটা পরিয়ে দিতে লাগলেন। এর মাঝে আইজা বলে উঠল, মা শাড়িটা এমন করে পরিয়ে দিবে যেন শরীরের কোনো অংশ দেখা না যায়। মাহমুদা চৌধুরী বললেন, ঠিক আছে। মাহমুদা চৌধুরী থেকে শাড়ি পরা কমপ্লিট করে নিজের রুমে চলে গেল। হালকা সাজুগুজু করে বেরিয়ে গেল ফাইজার রুমের দিকে। ফাইজার রুমে এসে দেখলো ফাইজাকে সাজাচ্ছে। পার্লার থেকে লোক আনা হয়েছে, তারই মূলত সাজাচ্ছে। আইজা বড় বোনের পাশে বসে রইল। হঠাৎ আইজা চোখে পড়ল গোলাপ ফুল, যেগুলো ফাইজার চুলে লাগানো হচ্ছে। আইজা সেখান থেকে বেছে বেছে 2টা গোলাপ ফুল নিয়ে কানের পিঠে গুজল। কোমর পর্যন্ত চুলগুলো খোলাই রেখেছে। এর সাথে গোলাপ ফুল অসাধারণ সুন্দর লাগছে।
আইজা ফাইজার রুম থেকে বেরিয়ে চলল ঈশানের রুমে। ঈশান তখন রুমে ছিল না, বিয়ে বাড়ির কাজে স্টেজের দিকটায় ব্যস্ত ছিল। আইজা ঈশানকে না পেয়ে একটু মন খারাপ করে চলে গেল। আইজার ইদানিং কেমন একটা ঈশানের জন্য আলাদা অনুভূতি হয়। ঈশান বকলে অভিমান হয়, ঈশানকে না পেলে মন খারাপ হয়। বিয়ের বরযাত্রী চলে আসার সময় হয়ে এলো। আইজাও তার কাজিনটা ঠিক করলো গেট ধরবে, তাই সবাই মিলে গেটের কাছে গিয়ে গেট ধরে দাঁড়িয়ে রইল। আইজা সবার সামনে দাঁড়িয়ে আছে। সাদও তো সবার মধ্যে জয়েন হলো। সে আইজাকে দেখে বেশ খানিকটা অবাক হলো। আইজা তেমন কোনো সাজুগুজু করেনি, তবুও সবার থেকে ওকেই বেশি সুন্দর লাগছে। সাদত সবাইকে উপেক্ষা করে আইজার পাশে দাঁড়ালো। বরযাত্রীও চলে এসেছে। আইজারা গেট ধরেছে। প্রায় আধা ঘন্টা দুই পক্ষের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পরে আইজা ও তার কাজিনরা বর পক্ষের কাছ থেকে টাকা উসুল করতে পেরেছে। আইজারা টাকা নিয়ে গেট ছেড়ে দিল। বরপক্ষরা ভেতরে গেল। আইজা ও তার কাজিনরা মিলে তাদের আদর আপ্যায়নে লেগে পড়ল। ঈশান তার বাবা চাচার সাথে খাবারের প্যান্ডেলের দিকটা ছিল বলে এদিকে আসতে পারেনি। অবশেষে এই দিকটা সামাল দিয়ে বরপক্ষের কাছে চলে এলো ঈশান। সবার আগে চোখ গেল আইজার দিকে। তার দেওয়া শাড়িটা সে পরেছে। ঈশান কিছুটা দূর থেকে আইজার দিকে তাকিয়ে রইল। যখনই দেখলো সাদা তোর পাশে, ঠিক তখনই হাসি খুশি মেজাজটা বিগড়ে গেল। ঈশানের পায়ের রক্ত মাথায় উঠে গেল। এই সাদতকে দেখে সবসময় আইজার পেছনে পড়ে থাকতে ঈশান বীর বীর করে সাদতকে বকে উঠল। শালা বিয়েটা ভালো ভালো হয়ে যাক, এরপরে তোর খবর আছে। হঠাৎ আইজার চোখ গেল ঈশানের দিকে। ঈশান আইজার দিকে চোখ গরম করে তাকাতে আইজা ঘাবড়ে গেল। সঙ্গে সঙ্গে নিজের শাড়ির দিকে তাকালো। আইজা মনে মনে বলে উঠল, আজ তো শাড়ি ঠিকই আছে, তাহলে উনি এমন রাগি চোখে তাকিয়ে আছে কেন? আইজা ঈশানের দিকে চোখ ইশারা করে বোঝালো। কি হয়েছে? ঈশান ইশারা করে আইজাকে ওখান থেকে চলে যেতে বলল। আইজা তাই করল। আইজা সবার মধ্য থেকে সরে এসে ঈশানের দিকে হাঁটা দিল। ঈশানের কাছে এসে আইজা বলল, ভাইয়া কিছু বলবে? ঈশান গম্ভীর কণ্ঠে বলল, শোন, আমার ফোনটা না রেখে এসেছে রুমে, একটু এনে দে তো। দেখছিস তো কত কাজের মধ্যে রয়েছে। আইজা মাথায় নাড়িয়ে বলে উঠল, আচ্ছা যাচ্ছি। আর হ্যাঁ, ফোনটা কোথায় রেখেছো? দেখবি বিছানা রাখা আছে। আচ্ছা ঠিক আছে, নিয়ে আসছি। আইজা এই বলে ঈশানের সামনে থেকে চলে গেল বাড়ির দিকে। ঈশান নিজের পাঞ্জাবির পকেটে থেকে ফোন বের করে বাঁকা একটা হাসি দিল। বীর বীর করে বলল, যা, আমি আসছি। ঈশান বাড়ির দিকে হাঁটা দিল। এদিকে আইজা ঈশানের রুমে তো চলে এসেছে, কিন্তু কোথাও যে ফোনটা দেখতে চাচ্ছে না। আইজা পুরো রুমে খুঁজে দেখলো, কিন্তু ঈশানের ফোনটা কোথাও পেল না। ঈশান নিজের রুমে এসে দেখলো আইজা ফোনটা খুঁজে যাচ্ছে, কিন্তু পাচ্ছে না। আইজা পেছন ফিরে ঈশানকে দেখে বলে উঠল, ভাইয়া, ফোনটা খুঁজে পাচ্ছি না। ঈশান কোনো উত্তর দিল না, সোজা দরজা বন্ধ করে দিল। আইজা সেদিকে খেয়াল না করে ফোনটা তখনও খুঁজেই যাচ্ছে। ঈশান ফোনটা বিছানায় রেখে বলল, এই যে ফোন। আইজা চট করে তাকিয়ে দেখলো ফোনটা বিছানায় রাখা। আইজা কপালে ভাঁজ ফেলে বলল, মাত্রই তো বিছানায় খুঁজে দেখলাম, ফোনটা তো এখানে ছিল না। হুট করে এখানে চলে এলো কি করে? ঈশান না বোঝার ভান করে বলল, তুই হয়তো ভুল দেখেছিস। না না ভাইয়া, আমার দেখতে ভুল হয়নি, এখানে ফোনটা ছিল না। ঈশান মুখে বাঁকা হাসি প্রশস্ত করে আইজার দিকে এগিয়ে গেল। আইজা ঈশানের এগিয়ে আসা দেখে পিছাতে লাগলো। ঈশান এক পা করে এগোচ্ছে আর আইজা এক পা করে পেছাচ্ছে। আইজা পেছাতে পেছাতে দেয়ালে গিয়ে ঠেকলো। ঈশান আইজার অতি নিকটে গিয়ে দাঁড়ালো। আইজা ভয়ে মাথা নত করে ফেলল। ঈশান আইজার দিকে হালকা ঝুঁকলো। আইজা কাঁপা কাঁপা কণ্ঠে বলে উঠল, ভাইয়া, আমি কি কোনো ভুল করেছি? ঈশান আইজার থুতনি ধরে সোজা করে গালের ওপরে লেপ্টে থাকা চুলগুলো আলতো হাতে সরিয়ে দিল। আইজা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে ঈশানের দিকে। ঈশান আইজার দিকে তাকিয়ে বলে উঠল, কি করেছিস জানিস না? আইজা মাথা নাড়িয়ে বলল। না, কি ভুল করেছি? ঈশান আইজাকে আরো কিছু বলতে না দিয়ে আইজার গালে ছোট্ট একটা চুমু দিয়ে বলে উঠল। এত সুন্দর করে সাজছিস কেন? ঈশানের ঠোঁটের উষ্ণ স্পর্শে আইজা হালকা কেঁপে উঠল। শুকনো ঢোক গিলে তাকালো ঈশানের দিকে। ঈশান আবারও বলে উঠল, কে রে, বলছিস না কেন? এত সুন্দর করে সেজেছিস কেন? আইজা লজ্জা পেয়ে আমতা আমতা করে বলে উঠল, কই সেজেছি? ঈশান আইজা দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলল। ভয় পাচ্ছিস? আইজা মাথা নাড়িয়ে বলল, না। তাহলে আমার রাগ দেখে ওইখান থেকে সরে এলি কেন? আইজা ঈশানকে ধাক্কা দিয়ে সরিয়ে বলল। সরো তো, আমায় যেতে হবে। ঈশান সঙ্গে সঙ্গে বলে উঠল, পালাচ্ছিস কেন আমার থেকে?
আমার সাথে কথা বলতে চাচ্ছিস না নাকি? আইজা থমকে দাঁড়ালো। ঈশানের দিকে তাকিয়ে মাথা নত করে বলল, আমি তোমার আচরণ বুঝি না। তুমি এক এক সময় এক এক রকম ব্যক্তিত্ব নিয়ে আমার সামনে আসো। তুমি একবার রাগ দেখাও, আবার একবার। আইজা থামলো। ঈশান কপাল কুঁচকে তাকিয়ে বলল, থামলি কেন বল? আবার একবার। আইজা নত মস্তিষ্ক নিয়েই বলল, আবার একবার মায়া দেখাও। ঈশান তখন আইজার কাছে এসে বলল। কেন মায়া দেখে বুঝিস না? আইজা এক পা পিছিয়ে বলল, না, বুঝি না। কেন বুঝিস না? তোমার রাগ আমায় বুঝতে দেয় না। তোমার করা শাসন আমার মন ঘুরিয়ে দেয়, যার কারণে তোমার এই মায়া আমাকে এক এক সময় বড্ড কষ্ট দেয়। আমি বুঝি না তোমার এই রাগ, শাসন, মায়া। ঈশান আইজাকে যখন কিছু বলতে নেবে তখনই দরজায় কেউ ঠক ঠক শব্দ করে উঠল। দুজনেই চমকে উঠল। ঈশান আইজাকে ইশারা করে চুপ থাকতে বলল। এরপরে নিজেই হাই তুলে বলে উঠল। কে? বাহির থেকে কিছু বাক্য ভেসে এলো। ভাইয়া, আমি ঈশিতা। ঈশান একটু বিরক্ত নিয়ে বলল, কে চাই? আসলে ভাইয়া তোমাকে বাইরে ডাকছে। তুই যা, আমি আসছি। আচ্ছা, তাড়াতাড়ি এসো। ঈশিতা চলে গেল। ঈশান আইজার দিকে তাকালো। আইজার চোখ মুখ রাগে লাল হয়ে গিয়েছে। ঈশান আইজার এই রাগের আগেও দেখেছে, বুঝেছে এই রাগ কিসের। ঈশান আইজার দিকে তাকিয়ে বলল, কিরে, তুই এমন রেগে আছিস কেন? আমি তো এখন কোনো বকা দিইনি, তাহলে এমন ফুলে আছিস কেন? আইজা মুখ ফিরিয়ে নিয়ে বলল। কই ফুলে আছি? আমি তো স্বাভাবিকই আছি। ঈশান আইজাকে ধরে নিজের দিকে ঘুরিয়ে বলল। তুই কি ঈশিতাকে দেখিয়ে জেলাস ফিল করিস? আইজা রাগ মিশ্রিত কণ্ঠে বলল, মানে আমি কেন ওকে দেখে জেলাস ফিল করব? ওকে এমনি আমার ভালো লাগে না। আর তোমাকে নিচে ডাকছে, চলো। ঈশান মনে মনে বলল। তুই ভাঙবি তবু মজ খাবি না। জেলাস ফিল করিস স্পষ্ট দেখতে পেলাম। আর তুই বললি ওকে এমনি ভাল লাগে না, শুধু দেখে যা, তোকে তোর মুখ দিয়ে কথা বলাবো। ঈশান হেসে বলল। চল। ঈশান আইজাকে ছেড়ে দিয়ে বিছানায় থেকে ফোনটা নিয়ে দরজা খুলে চলে গেল। আইজাও পেছন পেছন চলে গেল। আইজা ঈশানের পেছন পেছন যেতে যেতে খেয়াল করে ঈশানের পাঞ্জাবি আর তার শাড়ি প্রায় ম্যাচিং। আইজা অজান্তেই মুচকি হাসল। ঈশান বাড়ি থেকে বের হওয়ার আগে আশেপাশে তাকিয়ে আইজাকে বলল। শোন। বলো। ঈশান আইজার দিকে এগিয়ে এসে গম্ভীর কণ্ঠে বলে উঠল। তুই ওই সাতাতের আশেপাশে থাকবি না, ওর থেকে দূরে থাকবি। আইজা কপালে ভাঁজ ফেলে বলল। কিন্তু কেন? ও তো। ঈশান চোখ রাঙিয়ে তাকালো আইজার দিকে। এরপরে কড়া গলায় বলল। তোকে যা বলেছি তাই করবি, এত কারণ জানতে চাস না। আইজার সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে বলে উঠল। ঠিক আছে, তাই করব। আইজার উত্তর শুনে ঈশান হনহন করে বাহিরে চলে গেল। আইজা ঈশানের যাওয়ার পানে তাকিয়ে মুচকি মুচকি হাসল। বারবার ঈশানে দেওয়া ছোট্ট চুমুটা মনে পড়ছে। আইজা খুশি খুশি মন নিয়ে চলল বিয়ের প্রোগ্রামের দিকে। বরপক্ষের খাওয়া দাওয়া শেষ, এখন বিয়ে পড়ানো বাকি। আইজার মনটা একদিকে খুশি খুশি, তবে আরেকদিকে মনটা খুব খারাপ। তার বোন আজ চলে যাবে। একসাথে বড় হয়েছে, খেলেছে, ঘুরেছে। আজ সেই বোন চলে যাবে অন্যের ঘরে। প্রকৃতির নিয়মই এটা, না চাইলেও মেনে নিতে হবে। আইজা ফাইজার কাছে গেল, কিছুক্ষণ সবার সাথে হাসি তামাশা করো। অবশ্য বিয়ে বাড়ি বলে কথা, হাসি তামাশা হতেই হবে। আইজা ও তার কাজিনরা বেশ আড্ডা দিচ্ছে বরপক্ষের লোকজনের সাথে। আইজার বড় বোনের যার সাথে বিয়ে হচ্ছে তার নাম সাদমান মির্জা। ফাইজা ও সাদমান দুজনের অ্যারেঞ্জ ম্যারেজ নয়, লাভ ম্যারেজ। ফাইজা আইজাকে ডাক দিল। আইজা, শোন তো বোন। হ্যাঁ আপু, বলো। একটু নিলয়কে ডাকতো, ওকে এখানে একটু দরকার। আচ্ছা আপু, ওকে ডেকে নিয়ে আসছি। আইজা আসতে নিবে ঠিক তখন তার দুলাভাই সাদমান মস্করা করে বলে উঠল। শালিকে শুধু আজকের দিনেই, এরপরে আর বোনের হুকুম শুনতে হবে না, তুমি মুক্ত। আইজা হেসে বলল। আমি তো মুক্ত হলাম, এখন থেকে আপনার মুক্তি নেই। আইজা তার দুলাভাইয়ের সাথে কথা বলে চলে গেল নিলয়কে খুঁজতে। হঠাৎ আইজাকে অচেনা এক পুরুষালী কণ্ঠ ডেকে উঠল। এই যে মিস আইজা, একটু দাঁড়ান তো। আইজা পেছন ফিরে তাকালো। তাকে যে ডাক দিয়েছে সে হলো সাদমানের ভাই আদনান। আইজা হালকা হেসে বলল। হ্যাঁ বলুন। আদনান আইজার দিকে এগিয়ে এসে বলল। কোথায় যাচ্ছ? ওই আমার ফুফাতো ভাইকে ডাকতে। ও, তো একাই যাচ্ছ? আমাকে তোমার সাথে নিয়ে যাও। আইজা অসম্মতি জানিয়ে বলল। আপনি কেন আমার সাথে যাবেন? আপনি এবারই মেহমান, আপনি ওইদিকে গিয়ে বসুন, আমি ডেকে আনছি। এই বলে আইজা চলে যেতে নেবে ঠিক তখন আদনান বাধা স্বরূপ বলে উঠল।
মিস আইজা, তবে তোমাকে কিন্তু আজ খুব সুন্দর লাগছে। আইজা হাসার চেষ্টা করে বলল। থ্যাংক ইউ ভাইয়া, আমার এখন সময় নেই, আমি চললাম। আইজা চলে গেল। আদনান মিটি মিটি হাসছে। এই দৃশ্য আবার দূর থেকে একজোড়া চোখ দেখে গেল। ঈশান আদনানের দিকে তাকিয়ে দাঁতের দাঁত চেপে বিড়বিড় করে বলে উঠল। শুধু বারের মেহমান বলে কিছু বললাম না, নাহলে আজ তোর খবর ছিল। সন্ধ্যার আগে আগে বিয়ের সব কাজ সম্পূর্ণ হলো। ফাইজা আর কিছুক্ষণ থাকবে, এরপরই চলে যাবে। আইজা ফাইজার কাছাকাছি রইল। বুক চিরে কান্না আসছে আইজার, কিন্তু প্রকাশ করতে পারছে না। যতই হোক বোন তো, কত আদরে রাখতো আইজাকে। মাহমুদা চৌধুরী প্যান্ডেল থেকে একটু দূরে একটা টেবিলে নিশ্চুপ হয়ে বসে আছেন। আমিনা চৌধুরী ও সাদমানের বাবা আসাদ মির্জা তার দিকে এগিয়ে আসলেন। মাহমুদা চৌধুরী দুজনকে দেখে দাঁড়ালেন। আমিনা চৌধুরী মাহমুদা চৌধুরীকে বললেন, মাহমুদা, ফাইজাকে এখন নিয়ে যাবে। একই সাথে আসাদ মির্জা বলে উঠলেন, বেন, আপনি কোনো চিন্তা করবেন না। আপনার মেয়ে আমার বাড়িতে খুব ভালোই থাকবে। আমার মেয়ে নেই, আজ থেকে ওই আমার মেয়ে। আপনি মন খারাপ করবেন না। আমাদের সময় হয়ে গিয়েছে, এখন শুধু আপনার অনুমতি পেলেই ফাইজাকে নিয়ে চলে যাব। মাহমুদা চৌধুরী কেঁদে উঠলেন। আমিনা চৌধুরী মাহমুদা চৌধুরীকে সান্ত্বনা দিয়ে বললেন, দেখ, এখন কি করবি? মেয়েকে তো হাসি মুখে বিদায় দিতে হবে বল। আর শুধু তোর না, বাড়ির সবারই একই কষ্ট হচ্ছে, আমারও কম হচ্ছে না। এখন চল, ওনারা এখন ফাইজাকে নিয়ে যাবে, তোকে যেতে হবে ওইখানে। মাহমুদা চৌধুরী দীর্ঘশ্বাস ফেলে বললেন, চলো। বিদায়ের পালা শেষ। ফাইজা গাড়িতে উঠে বসলো। যাওয়ার আগে ফাইজা একবার তার বাবার দিকে কাঁদো কাঁদো দৃষ্টিতে তাকালো। এরপর আইজাকে বলল, আইজা, বাবার খেয়াল রাখবি। এখন থেকে তোর দায়িত্ব এটা। বাবা যা বলে তাই করবি। ঠিক আছে আপু, আমি বাবার খেয়াল রাখবো। আর তুমি দেখে থাকো, ওই বাড়িতে সবার সাথে মিলেমিশে থাকো। ফাইজা আরেকটা বার উকি দিয়ে তার বাবাকে দেখল। ঈশান এসে ফাইজার সাথে কিছু কথা বলল। এরপর আসাদ মির্জা নওশাদ চৌধুরীকে বললেন, তাহলে বে, আমরা রওনা হলাম। আর আপনারা কেউ ফাইজাকে নিয়ে চিন্তা করবেন না, ও আমার বাড়িতে মেয়ের মতোই থাকবে। নওশাদ চৌধুরী বললেন, দেখে শুনে রাখবেন আমার মেয়েটাকে, আরও যদি কোনো ভুল করে। বে, আপনাকে আর বেশি কিছু বলতে হবে না। ফাইজাকে আমি চিনি, ও কোনো ভুল করবে না। আর ভুল করলে আমরা শুধরে নেব। বিদায় বেলা শেষে ফাইজাকে নিয়ে ওনারা চলে গেল। বাড়ির সবাই একে একে বাড়ির ভেতরে চলে এলো। আইজা মন খারাপ করে স্টেজের ওই জায়গাটায় দাঁড়িয়ে রইল। ওখানে তেমন কেউ নেই, শুধু আইজাই একা দাঁড়িয়ে আছে। এমন সময় আদনান হুট করে এসে দাঁড়ালো আইজার সামনে। আইজা একটু ঘাবড়ে গেল। এরপরে বলল, আপনি আপনি এখনো যাননি? আদনান হেসে বলল, না, যাইনি। কিন্তু কেন? সবাই তো চলে গিয়েছে, আপনি এখানে কি করছেন? আদনান বলল, কেন যেন যেতে ইচ্ছে করছে না, শুধু তোমাকে বারবার দেখতে ইচ্ছে করছে। জানি না কেন এই টান। আইজা গম্ভীর কণ্ঠে বলে উঠল, কি বলছেন কি এগুলো? আমাকে দেখতে ইচ্ছে করে মানে? পাশ থেকে কেউ আদনানকে রাখছে। তাই আদনান আর কথা না বাড়িয়ে আইজার হাতে ছোট্ট একটা কাগজ দিয়ে বলল, তোমার আপুর একটাই লেদার রেখে গিয়েছিল, সেটাই নিতে ফিরে এসেছি। আর এইটা আমার নাম্বার, কল দিও। আর কালকে তো রিসেপশনের সামনাসামনি দেখা হচ্ছি। আর চললাম। আদনান চলে গেল। আইজা হাতে থাকা কাগজটার দিকে তাকালো। এখানে একটা নাম্বার লেখা আছে, যেটা আদনানের। আইজার কেন যেন নাম্বারটা দেখে কল দেওয়ার কোনো ইচ্ছেই হচ্ছে না। হঠাৎ একটা পুরুষালী শক্তপোক্ত হাত আইজার হাতের নাম্বারটি ছো মেরে নিয়ে নিল। আইজা তড়িৎ বেগে তাকালোর সামনে, দেখলো ঈশান তার সামনে দাঁড়িয়ে রাগে হিড়হিড় করছে। আইজা ঈশানের দিকে তাকিয়ে শুকনো ঢোক এলো। মনে মনে বলে উঠল, এখনই ওনার এখানে আসতে হলো। এখন আবার কি শাসন কপালে আছে আল্লাহই ভালো জানে। আল্লাহ, এবারের মতো বাঁচিয়ে দিও। এখন ওনাকে সব বলে দিতে হবে, নইলে আবার রেগে যাবে উনি। আইজা এই কথাগুলো বলে মনে মনে বলে ঈশানকে বলে উঠল, ভাইয়া, আসলে হয়েছে কি, আদনান ভাই আমাকে এই নাম্বারটা দিয়ে চলে গেল। বিশ্বাস করো, আমি ইচ্ছে করে নেইনি এটা। ঈশান ভারী কণ্ঠে বলে উঠল, আমি এত কিছু শুনতে চাই না, আমি শুধু শুনতে চাচ্ছি তুই কি নাম্বারে কল দিবি। আইজা মাথা ডান বাম নাড়িয়ে বলে উঠল। না না, আমি কল দেব না। ঈশান যেন কথা বলার একটা ফাঁক পেয়ে গেল, সাথে সাথে বলে উঠল, কেন কল দিবি না বল। আইজা চুপচাপ দাঁড়িয়ে রইল। ঈশান মনে মনে বলে উঠল, আইজা, তুই শুধু একবার বল যে শান ভাই তুমি রাগ করবে বলে
তোমার জন্য কল দিব না, শুধু একবার বলে দেয় আইসা। আইজা মিনিট 2 ভেবে বলল, আদনান ভাই আপুর দেবর হয়, আর এইদিকে উনি আমাদের বাড়ির অতিথি। উনি নাম্বার দিয়েছে বলে কল দিলে ভালো দেখাবে না। ঈশান ফোঁস করে একটা নিঃশ্বাস ছাড়ল। ভেবেছিল কি আর কি হলো। ঈশান আইজার দিকে তাকিয়ে বলল, ঠিকই বলেছিস, কথা বলার দরকার নেই। এই বলে ঈশান কাগজটা ছিঁড়ে ফেলে দিয়ে বলল, এখন কি এখানে থাকবি নাকি ভিতরে যাবি? আজ বিয়ে বাড়ি ছিল বলে কিছু বলিনি। এরপরে যদি তোকে কোনো ছেলের আশেপাশে দেখি তখনও তোকে মেরে ফেলবো। কথাটা শুনেই আইজা মাথা নত করে মুচকি হাসল। এরপরে ঈশানের দিকে কৌতূহল স্বরূপ দৃষ্টি নিয়ে তাকিয়ে বলে উঠল, আচ্ছা শান ভাইয়া, আমাকে অন্য ছেলের সাথে দেখলে তোমার কি জেলাস ফিল হয়? ঈশান গম্ভীর হয়ে বলল, না, আমার কোনো জেলাস ফিল হয় না। তাহলে আমাকে আজ অন্য ছেলের সাথে দেখে রেগে গিয়েছিলে কেন? আমি সব দেখেছি ভাইয়া। আমি যখন আদনান ভাইয়ার সাথে কথা বলছিলাম, তুমি তখন দূর থেকে দেখে রেগে গিয়েছিলে। এখনো তো রেগে আছো তুমি। ঈশান মনে মনে বলে উঠল, যা শুনতে চাইতে বলিস না, অন্য কথা বলে চেপে রাখিস। যেদিন বলবি সেদিন সব সুদে আসল উসুল করব, দেখে নিস। ঈশান আইজার দিকে তাকিয়ে বলল, আমার কোনো জেলাস ফিল হয় না। তুই এই বাড়ির মেয়ে, তোকে কোনো ছেলে কিছু বললে আমার তো সেটা বাধা দিতেই হবে। বল, এখন বাড়ির ভিতরে চল। ঈশান দ্বিমত পোষণ করে বলল, তুই যা, আমি কিছু কাজ করে আসছি। আইজা কপালে ভাঁজ এনে বলল, এখন আবার কি কাজ করবে? সারাদিন তো অনেক কাজ করেছো। এখন ভেতরে গিয়ে রেস্ট নাও, নইলে শরীর খারাপ হয়ে যাবে তো। ঈশান আইজার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, আমার জন্য তোর চিন্তা হয় বুঝি? আইজা ঈশানের চোখে চাহনি থেকে চোখ নামিয়ে আমতা আমতা করে বলে উঠল, না মানে তুমি সারাদিন কত কাজ করলে, এখন যদি আবারও কাজ করো তাহলে তো শরীর খারাপ হবে, তাই বলছিলাম আর কি। কি বলছিলে? আর কি? মানে তুমিও তো বাড়ির ছেলে, তোমার কাজ করতে করতে যদি শরীর খারাপ হয় সেটা নিয়ে আমার তো চিন্তা হবেই। হয়েছে, তুই এখন ভিতরে যা, আমার কিচ্ছু হবে না। আইজা এই কথাটি শুনে একটু রেগে গেল। তার কথা না শুনে ঈশান কিনা বলল সে আরও কাজ করবে, এই বিষয়টি আইজা মেনে নিতে পারল না। মুখ ভার করে দাঁড়িয়ে রইল। এমন সময় ঈশিতা এলো দুজনের সামনে। আইজা যেন তেলে বেগুনে জ্বলে উঠল। ঈশান আইজাকে জানানোর জন্য যেন একটা কারণ পেয়ে গেল, তাই ঈশিতার দিকে তাকিয়ে হেসে বলে উঠল, ঈশিতা, তুই এখানে? ঈশিতা ঈশানের পাশে দাঁড়িয়ে বলল, তোমাকে কোথাও দেখলাম না, তাই খুঁজতে এলাম। ও, তো কেন করছিলে? একটু কাজ আছে, চলো না। কোথায়? বাড়ির ভেতরে। ঈশান আইজার দিকে এক নজর তাকালো। ইস, বেচারির মুখের দিকে তাকানো যাচ্ছে না। ঈশিতা ঈশানকে তাড়া দিয়ে বলে উঠল, কি হলো ভাইয়া, চলো না। চল। এই বলে ঈশান ঈশিতার সঙ্গে বাড়ির ভেতরে চলে গেল। আইজার রাগে গটগট করতে করতে বাড়িতে ঢুকলো। সে যখন ঈশানকে পই পই করে বলল, তখন ঈশান না করলো। আর যেই ঈশিতা বলেছে আর অমনি ঈশান তার কথায় বাড়িতে চলে গেল। মানে কি? সে যখন বলল তখন শুনল না, আর ঈশিতার এক কথায় চলে গেল। কিভাবে পারল ঈশান ভাই এইটা করতে? এই আওড়াতে আওড়াতে আইজা নিজের রুমে এসে দরজা বন্ধ করে দিল। ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে বিছানায় এসে বসল। বেশ রেগে আসে আইজা, রাগটা প্রকাশ করতে পারছে না। মনে মনে ভাবছে ঈশিতা কি কাজের জন্য ঈশানকে ডেকেছে? তেমন তো কিছু কাজ থাকতে পারে না এখন। ঈশিতা ঈশান ভাইয়াকে দিয়ে কি এমন কাজ করাতে পারে সেটা জানতে ইচ্ছে করছে আইজার। আইজার তৎক্ষণাৎ বিছানায় থেকে নেমে রুমের বাহিরে চলে গেল। উপরে থেকে নিচের ড্রয়িং রুমে চোখ যেতেই দেখলো নিচে তার সব কাজিনরা বসে গল্প করছে। সাদত আইজাকে দেখা মাত্রই হাই তুলে ডেকে উঠল, আইজা, নিচে আয়। আইজা ঈশানের রুমের দিকে না গিয়ে সিঁড়ি দিয়ে নিচে এলো। এখানে তার সব কাজিন বলতে তার খালাতো ভাই সাদত, রাজ, ফুবাতো ভাই নিলয় আর তার মামাতো ভাই বোনেরা রয়েছে। সবার মধ্যে বড় সাদত, রাজ আর নিলয়, আর সব কাজিনরা ছোট। আইজা এখানে ঈশিতাকে দেখতে না পেয়ে চিন্তায় পড়ে গেল। ভাবতে লাগলো ঈশিতা ঈশানের সাথে কি এমন কথা বলছে। আইজা সবার কাছে আসতেই নিলয় নিজের পাশে জায়গা দেখিয়ে বলে উঠল, আইজা, আয় এখানে বস। আইজা সাদতের সামনে দিয়ে নিলয়ের পাশে গিয়ে বসল। নিলয় আইজাকে বলল, তুই এতক্ষণ কোথায় ছিলি? তোকে দেখতে পেলাম না। রুমেই ছিলাম। সাদত আইজার দিকে ঘুরে বলল, শোন না, আমরা একটা প্ল্যান করেছি। কি প্ল্যান ভাইয়া? আমরা এই বিয়েটার পরে ঘুরতে যাব। অবশ্য আমরা বলতে সব কাজিনরাই যাব, আবার কবে না কবে এক হব, তার কোনো ঠিক নেই। তাই এই প্ল্যানটা, বিয়ের সব আচার অনুষ্ঠান শেষ হলেই সবাই মিলে ঠিক করব কোথায় যাওয়া যায়।
আইজা সম্মতি জানিয়ে বলল। ঠিক আছে। পাশ থেকে রাজ ছোট ছোট কাজিনদের উদ্দেশ্যে বলে উঠল। এই তোরা এখন যে যার মতো ঘুমাতে যা, এখানে এখন বড়রা কথা বলবে। সাদত, রাজ, নিলয় আর আইজা বাদে সবাই চলে গেল। হঠাৎ সাদত সবার উদ্দেশ্যে বলে উঠল। তবে তোরা যাই বলিস, আজ কিন্তু সবার থেকে আইজাকেই বেশি সুন্দর লাগছিল। রাজ তালে তাল মিলিয়ে বলল। সাদত, তুই অবশ্য একটা ভালো কথা বলেছিস। আজ আইজাকে সত্যিই সুন্দর লাগছিল। আইজা ওদের মুখে নিজের প্রশংসা শুনে ঈশানের কথা মনে পড়ল। সবার আগে ঈশানী তাকে সুন্দর বলেছিল। সবার মধ্যে আড্ডা বেশ ভালোই জমে উঠল। আইজা বারবার এদিক সেদিক তাকাচ্ছে, দেখছে ঈশান আর ঈশিতা আসছে নাকি। অনেকক্ষণ ধরে ঈশান আর ঈশিতা হাসতে হাসতে বাড়ির ভেতরে ঢুকলো। এর মানে ওরা দুজনে এতক্ষণ বাহিরে ছিল। আইজা দুজনের দিকে তাকালো না, অন্যদিকে তাকিয়ে রইল। রাজ আড্ডার মাঝে দুজনকে ডাক দিল। ঈশান আর ঈশিতাও সবার সাথে বসলো। নীরয় দুজনকে বলল। তোমরা দুইজন কোথায় গিয়েছিলে? ঈশিতা বলল। আর বলিস না, আম্মু যে রিংটা বানিয়ে দিয়েছিল সেটা হারিয়ে গেছিল। সেটা আমি আর শান ভাইয়া দুজনে মিলে খুঁজছিলাম। তারপর পেয়েছো? পেয়েছি। পেয়েছি বলতে শান ভাইয়ার জন্যই পেয়েছি। প্রায় 8 ঘন্টা খুঁজেছি দুজনে। ভাইয়া না থাকলে তো পেতামই না। থ্যাংক ইউ শান ভাইয়া। আইজা যত ঈশিতার ন্যাকা ন্যাকা কথা শুনছে তত তার রাগ বেড়ে যাচ্ছে। এর মাঝে ঈশানের দিকে একটি বারও তাকালো না আইজা। ঈশান ভাবছে আইজা তার দিকে তাকাচ্ছে না কেন। আইজা ধপ করে উঠে দাঁড়ালো। সাদত বলে উঠল। কি রে, তুই উঠছিস কেন? বস। আইজা বলে উঠল। আমার ঘুম পাচ্ছে। তাই কি আর একটু বসে যা। না ভাইয়া, আমার ভালো লাগছে না, টায়ার্ড লাগছে। তোমরা কথা বলো, আমি চলে যাচ্ছি। এই বলে আইজা হন করে সিঁড়ি বেয়ে ওপরে চলে গেল। ঈশান আইজার যাওয়ার পানে তাকিয়ে রইল। রাগ তো অবশ্যই করেছে, তবে এবার একটু বেশি রাগ করেছে আইজা। যতই বলুক সে ঈশিতাকে দেখে জ্যালাস ফিল করে না, কিন্তু করে তো। ঈশান চিন্তিত হয়ে গেল, ভেবে পাচ্ছে না এই রাগ কিভাবে ভাঙাবে। রাগটা তাকেই ভাঙাতে হবে, আর কোনো উপায় নেই। ঈশান অনেক ভাবাভাবির পরে রাজকে বলল। রাজ, শোনো তো। হ্যাঁ ভাইয়া বলো। আমি একটু বাইরে যাচ্ছি, তোমাকে একটু আমার সাথে যেতে হবে। আচ্ছা ভাইয়া চলো, আমি যাব তোমার সাথে। সাদত ঈশানকে বলল। ভাইয়া কোথায় যাবে তোমরা? আমিও কি যাব তোমার সাথে? ঈশান হেসে উত্তর দিল। না, তুমি থাকো, আমরা এই যাবো আর এই আসবো, বেশি দেরি হবে না। আচ্ছা, আর যদি প্রয়োজন হয় আমাকে কল দিও, আমি সাথে সাথে চলে যাব। ঈশান বাড়ির বাইরে গিয়ে নিজের গাড়ি বের করলো। এরপরে রাজকে সাথে করে নিয়ে চলে গেল। ঈশান ঠিক করেছে আইজার রাগ ভাঙাতে হলে ওর সামনে চকলেট নিয়ে যেতে হবে। শুনেছে মেয়েরা রাগ করে চকলেট দিতে হয়, আর এছাড়া আর কোনো পথও সে দেখছে না। এখন রাত অনেকটাই, এখন অবশ্য কোনো দোকান কিংবা কোনো শপ খোলা থাকবে না। অনেক খোঁজাখুঁজি করার পরে একটা দোকান খোলা পেয়েছে, তাও দোকানটা বন্ধ হয়ে যাচ্ছে। ঈশান সঙ্গে সঙ্গে গাড়ি পার্ক করে গাড়ি থেকে নামলো। রাজ নামতে নিলে বাধা দিয়ে বলল। রাজ, তুমি গাড়িতেই থাকো, আমি আসছি। আচ্ছা ঠিক আছে ভাইয়া। ঈশান ইচ্ছে করে রাজকে সাথে নিল না, কারণ আইজার ব্যাপারে সে কাউকে কিছুই জানাতে চায় না বা প্রয়োজন মনে করছে না। ঈশানের কাছে আইজা খুবই পার্সোনাল সাইট। সে আইজার কথাগুলো কারোর সাথে শেয়ার করতে ইচ্ছুক নয়। ঈশান দৌড়ে এসে দোকানদারকে বলল। আঙ্কেল প্লিজ, দোকানটা বন্ধ করবেন না। কোনো জায়গায় কোনো দোকান খোলা নেই, শুধু আপনার দোকানটাই খোলা পেলাম। প্লিজ আঙ্কেল, দোকানটা একটু খোলা রাখুন, আমি কিছু নিতে চাই। মধ্যবয়স্ক দোকানদার লোকটি হালকা হেসে বলল। কি নিতে চাও? আঙ্কেল কিছু চকলেট নিতে চাই, আমার খুব প্রয়োজন। লোকটি দোকানে ঢুকতে ঢুকতে মুখে রসিকতা নিয়ে বলে উঠল। বউ কি রাগ করেছে নাকি? ঈশান কপাল কুঁচকে বলে উঠল। আমি এখনো বিয়ে করিনি আঙ্কেল। লোকটি আর চোখে তাকিয়ে বলল। তাহলে প্রেমিকার জন্য চকলেট নিচ্ছ নাকি? যার জন্যই নিচ্ছে তো, আপনি একটু তাড়াতাড়ি করুন না। লোকটি চকলেটগুলো প্যাক করে ঈশানের দিকে এগিয়ে দিল। ঈশান টাকাটা দিয়েই তাড়াহুড়ো করে চলে এলো দোকানের বাইরে। গাড়ির কাছে এসে ব্যাক সিটে চকলেটগুলো রেখে ড্রাইভিং সিটে উঠে বসল। রাজ বলল। তোমার কাজ হয়েছে ভাইয়া? হয়েছে। আইজা দরজাটা লাগিয়ে লাইটটা নিভিয়ে মাত্রই শুয়ে পড়ল, কিন্তু রাগের জন্য ঘুম আসছে না। ইচ্ছে করছে ঈশানকে বকতে মারতে। যতক্ষণ পর্যন্ত ঈশানকে ইচ্ছে মতো কিছু না বলছে ততক্ষণ পর্যন্ত তার এই রাগ কমবে না বই কি। মাঝরাত, আনিকা সবেমাত্র ঘুমিয়ে পড়ল। এমন সময় বাইরে থেকে কিছু একটার আওয়াজ পেয়েই জেগে উঠল। ভালোভাবে বুঝতে পারো কেউ তার ঘরের দরজা ধাক্কাচ্ছে। খুব বেশি একটা জোরে না, আস্তে আস্তে ধাক্কাচ্ছে।
আইজা পরক্ষণেই বুঝে গেল ঈশান ছাড়া কেউ নয় এটা। এছাড়া এত রাতে কারোর সাহস নেই এইখানে আসার। আইজা কোনো প্রতিক্রিয়া দেখালো না, শুয়ে পড়ল। বাইরে থেকে ঈশানের মেজাজ খারাপ হয়ে উঠছে। সে কখন থেকে দরজা ধাক্কাচ্ছে কিন্তু কোনো উত্তর পাচ্ছে না। এখন বাড়িতে যদি মানুষ না থাকতো তাহলে আজ লঙ্কা কাণ্ড বাঁধিয়ে ফেলতো। আইজা শুয়ে পড়েও যেন অস্বস্তিতে রয়েছে। ঈশানকে এমন উপেক্ষা করাতে তার কেমন একটা বিবেকে বাজছে, কিন্তু এটা তার প্রাপ্য। বাইরে দাঁড়িয়ে ডাকতে থাকুক। কিছুক্ষণ যেতেই আইজা আর থাকতে পারল না। মিনিট 2 পরে বিছানায় থেকে উঠে দরজার পাশে গিয়ে দাঁড়ালো। দরজা না খুলেই বলে উঠল, কে? বাহির থেকে ঈশান দাঁতে দাঁত চেপে বলল, শয়তান মহিলা, দরজা খোল। আইজা সঙ্গে সঙ্গে বলে উঠল, কি বলে তুমি? ঈশান আগের ন্যায় দাঁতে দাঁত চেপে বলল, আগে দরজা খোল বলছি। আইজা দরজা খুলে দিয়ে সামনে দাঁড়ালো। ঈশান ভেতরে ঢুকেই দরজা লাগিয়ে দিল। আইজা বলে উঠল, এ কি, দরজা কেন বন্ধ করলে? এমনিতেই আইজা দরজা খুলেনি, এর উপরে আবার প্রশ্ন করে বসেছে, যা ঈশানের রাগকে চরম পর্যায়ে পৌঁছে দিয়েছে। ঈশান আইজার দিকে এগিয়ে যেতে যেতে বলল, কখন থেকে দরজা ধাক্কাচ্ছে শুনতে পাসনি? আর তুই আমাকে প্রশ্ন করছিস কেন? আমার ইচ্ছে হয়েছে তাই দরজা লাগিয়েছে। তোর কোনো সমস্যা? আইজা ঈশানের দিকে এগোতে এগোতে বলল, হ্যাঁ, আমার সমস্যা আছে। ঈশান এখন আইজার দিকে এগোতে এগোতে বলল, কি সমস্যা বল। আইজা পিছাতে পিছাতে বিছানায় গিয়ে ঠেকে যেই পড়ে যেতে নেবে ঠিক অমনি ঈশানের শার্ট খামচে ধরল। সাথে সাথে ঈশান আইজাকে নিয়ে বিছানায় পড়ে গেল। আইজা ঈশানের নিচে থেকে সরার জন্য ছটফট শুরু করে দিয়ে বলল, শরত ভাইয়া, উঠতে দাও। ঈশান আইজার হাত দুটো শক্ত করে ধরে বলল, না, সরবো না, এভাবেই থাকবো। দেখি কি করিস। আমাকে তুই অনেকক্ষণ বাইরে দাঁড় করে রেখেছিলে, ভেবেছিস এত সহজে ছেড়ে দেব? আইজা তখন বলে উঠল, আমি তোমায় ইচ্ছে করে দাঁড় করিয়ে রাখিনি, এটা তোমার শাস্তি ছিল। ঈশান মনে মনে যা ভেবেছিল তাই হলো। আগেই ভেবে রেখেছিল আইজা ঈশিতার বিষয়টা নিয়ে রাগ করে থাকবেই, আর এখন এটারই শাস্তি। ঈশান না বোঝার ভান করে বলে উঠল, কিসের শাস্তি রে? আমি তো কোনো ভুল করিনি। করেছো। কে? আমার মনে পড়ছে না, একটু মনে করিয়ে দিত। আইজা অভিমান রাগ মিশ্রিত কণ্ঠে বলে উঠল, কি মরিয়ে করিয়ে দিব? তুমি তখন আমার কথায় বাড়িতে আসলে না, আর যখন ঈশিতা বলল অমনি ডিং ডিং করতে করতে চলে এলে। আমি ভালোভাবে বললাম যে বাড়িতে ঢুকে রেস্ট নিতে, তুমি তা শুনলে না। তোমার ভালোর জন্য বলেছিলাম, কিন্তু তুমি তো শোনোনি। আর ওইদিকে ঈশিতা যে একবার বলল, তুমি সাথে সাথে চলে গেলে। একবার আমার কথা স্মরণও করলে না। আমার কথা যদি শুনতে, তাহলে ঈশিতার সঙ্গে এত পরিশ্রম করে রিং খুঁজতে হতো না। ঈশান আইজার কথা শুনে মনে মনে বেশ খুশি হলো। যাক, আইজা অন্তত আস্তে আস্তে সব বলতে শুরু করেছে। এখন আর ঈশানের চিন্তা নেই। একদিন না একদিন আইজা নিজের ভেতরে থাকা কথাগুলো বলবেই। আইজা কথাগুলো বলে অনবরত নড়াচড়া করে যাচ্ছে। ঈশান আইজাকে শান্ত করতে বলে উঠল, আইজা, একটা কথা শুনবে? কি? কে রে, একটা চুমু খাই? বিশ্বাস কর, বেশি না, একটাই চুমু খাবো। খেতে দিবি? আইজা কি আর বলবে এই ঠোঁটকাটা লোকের সাথে। ইচ্ছে করছে মাটি 2 ভাগ করে মাটির ভেতরে লুকিয়ে যেতে। ঈশান আইজাকে চুপ থাকতে দেখে সাথে সাথে আইজা ঠোঁটের শব্দ করে একটা চুমু খেল। আইজা চোখ বন্ধ করে ফেলল। সারা শরীরে কেমন একটা কম্পন বয়ে গেল। ঈশান হেসে আইজার উপরে থেকে উঠে দাঁড়ালো। আইজা সাথে সাথে উঠে বসল। ঈশান আইজার দিকে তাকিয়ে বাঁকা হেসে বলে উঠল, শুনেছি চুপচাপ সম্মতির লক্ষণ, তাই আর দেরি করলাম না। আইজা লজ্জে মাথা নুইয়ে ফেলল। ঈশান পাশে থাকা চকলেটের প্যাকেটটা আইজার হাতে দিয়ে বলল, তুই রাগ করে আছিস বলে চকলেটগুলো নিয়ে এসেছি। আইজা চকলেটগুলো হাতে নিয়ে বলল, এত রাতে চকলেট কোথা থেকে আনলে? বাইরে থেকে। দোকান খোলা পেয়েছিলে? না, অনেক খোঁজাখুঁজি করার পরে পেয়েছে। ও, তুমি আগে থেকে জানতে আমি রাগ করে আছি? না জানলে কি আর এখন এখানে আসতাম বল? সব তোমার দোষ। তুমি যদি ঈশিতার কথায় না যেতে, তাহলে আমি রাগ করতাম না। ঈশান আইজার চোখে চোখ রেখে বলে উঠল, সত্যি করে বলতো, ঈশিতাকে দেখলে কি তোর জেলাস ফিল হয়? আইজা মনে মনে বলে উঠল, জেলাস ফিল হয় না, ইচ্ছে করে মেরে ফেলি। কি হলো, বলছিস না কেন? না, জেলাস ফিল হয় না। ভেবে বলছিস তো? হুম। ঈশান কথার প্রসঙ্গ পাল্টিয়ে বলে উঠল, আচ্ছা, কালকে তুই সবার সাথে রিসেপশনে যাবি। যাবো। কি ড্রেস পরে যাবি? আইজা মস্করা করে বলল, কেন, ওয়েস্টার্ন পরে যাব। ঈশান চোখ রাঙিয়ে তাকিয়ে বলল, কি বললি? ওয়েস্টার্ন বলেছি। তুই কালকে ওয়েস্টার্ন পরে যাবি?
কি বলছিস, মাথা ঠিক আছে তোর? হ্যাঁ। আইজা বিছানা থেকে উঠে সোফার দিকে এগিয়ে গেল। সোফায় অনেকগুলো শপিং ব্যাগ রাখা ছিল। আইজা সেখান থেকে একটা ব্যাগ তুলে একটা নেভি ব্লু রঙের জর্জেটের 3 পিস বের করলো। একটু গর্জিয়াস ডিজাইন করা, অবশ্য রিসিপশনে পরে যাওয়ার জন্য বেস্ট হবে। আইজা এই ড্রেসটা ঈশানকে দেখিয়ে বলল। দেখো এটা কেমন? ঈশান ড্রেসটা দেখে বলল, ভালো। এটা পরেই যাব কালকে। তবে শোন, বেশি সাজবি না। কেন? ঈশান আইজার সামনে দাঁড়িয়ে রাগ ভরা কণ্ঠে বলল, তোকে শাস্তি না করেছে তুই সাজবি না, এত প্রশ্ন করিস কেন? একদিন দেখবি এই প্রশ্নের জন্য তোকে মেরে ফেলবো। আজ তোর সাজে নেই সবই প্রশংসা করেছে, যে আমার। ঈশান থামল। আইজার সাথে সাথে ভরে উঠল। কি তোমার, বলো বলো। ঈশান চোখ বন্ধ করে শ্বাস নিয়ে বলল, ও তোর জানতে হবে না, এখন ঘুমিয়ে পড়। আইজা বলল, তুমি কি পরবে বলে না তো? আর আজ কিন্তু তোমার আমার ড্রেসটা প্রায় ম্যাচিং হয়ে গিয়েছিল। প্রায় নয়, পুরোটাই ম্যাচিং ছিল। আইজা তখন খুশি হয়ে বলল, তার মানে তুমি ইচ্ছে করে ম্যাচিং করেছো? তাহলে কালকেও ম্যাচিং করে পরবে। আইজার খুশি দেখে ঈশানের দুষ্টুমি করতে ইচ্ছে করলো, তাই গম্ভীর হয়ে বলল, কালকে কেন ম্যাচিং করে পরবো? আজ বিয়ের ঝুলোতে সবাই মেরুন আর লাল রঙের জামাই পরেছিল, আর তোকে যে শাড়িটা দিয়েছিলাম সেটার সাথে আমার পাঞ্জাবিটা মিলে গিয়েছিল। তবে আজকের মতো কালকে আর ম্যাচিং হবে না, আর আমরা তো কাপড় নই যে ম্যাচিং করে পরবো। এই শুনে আইজার মনটা খারাপ হয়ে গেল। ঈশানের থেকে অন্য কিছু ঘুরে বলল, ঠিক আছে, ম্যাচিং করতে হবে না, তুমি তোমার ইচ্ছে মতো জামা পরো। ঈশান মুচকি হাসল, কিন্তু হাসিটা লুকিয়ে নিজেকে আরো গম্ভীর করে বলে উঠল, আমার ইচ্ছে মতোই পরবো। এখন আমি চললাম, তুই দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়। আইজা বিড় করে বলল, কালকে ম্যাচিং করে পরলে কি এমন ক্ষতি হবে? এমন ভাব নিচ্ছে যেন মহাভারত অশুদ্ধ হবে। ঈশান আইজার কথাগুলো শুনল, কিন্তু না শোনার ভান করে বলল। তুই কি কিছু বললি আমাকে? আইজা ঈশানের দিকে ঘুরে দোপাটি দাঁত বের করে হাসি দিয়ে বলল, না, কিছু বলিনি। ও, তাহলে ঘুমিয়ে পড়। এই বলে ঈশান রুমের দরজা খুলে চলে গেল। আইজা রুমের বাইরে আশেপাশে তাকিয়ে দরজা বন্ধ করে বিছানায় এসে বসল। এখন ঈশানের ওপরে অনেক রাগ উঠছে। তার শান ভাইয়া যতই বলুক সে ইচ্ছে করে জামা ম্যাচিং করেনি, কিন্তু আসল সত্যি এটাই, সে ইচ্ছে করেই ম্যাচিং পরেছিল। সকালবেলা ফাইজা তার শ্বশুরবাড়ির সবার জন্য চা কফি বানিয়ে নিয়ে ড্রয়িং রুমে এলো। সেখানে ফাইজার শ্বশুর আসাদ মির্জা, সাদমান, আদমান ও ফাইজার খালা শাশুড়ি রাজিয়া বেগম বসেছিলেন। ফাইজার শাশুড়ি বেঁচে নেই, অনেক বছর আগেই মারা গিয়েছেন। এই বিয়ের পুরো দায়িত্বটা আসাদ মির্জা রাজিয়া বেগমের হাতেই দিয়েছিলেন। ফাইজাকে আসতে দেখে রাজিয়া বেগম বলে উঠলেন, তুমি কেন এত কষ্ট করতে গেলে মা? তুমি তো এই বাড়ির নতুন বউ। আর তানিয়া কোথায়? তানিয়াকে তো এগুলো করার জন্যই রাখা হয়েছে। ফাইজা হেসে উত্তর দিল, তানিয়া আমাকে কিচেনে ঢুকতে দেয়নি, আমি নিজে ঢুকেছি। কেন? তুমি হলে এই বাড়ির নতুন বউ, আর নতুন বউ কাজ করলে কেমন দেখায়? ফাইজা এগিয়ে এসে বলল, কিচ্ছু দেখায় না, এই নিন আপনার চা। রাজিয়া বেগম চায়ের কাপটা নিলেন। একে একে ফাইজা সবাইকে চা কফি এগিয়ে দিল। রাজিয়া বেগম ও আসাদ মির্জা দুজনে আজকে রিসেপশন প্রোগ্রামটা নিয়ে আলোচনা করছেন। অনুষ্ঠানটা বেশি বড় করে হবে না, খুবই কম লোক নিয়ে করা হবে। রাজিয়া বেগম কথা শেষে আসাদ মির্জাকে উদ্দেশ্য করে বলে উঠলেন, ভাই, আজ প্রোগ্রামটা শেষ হলে আমি কিন্তু চলে যাব। আসাদ মির্জা বললেন, আপা আর কয়টা দিন থেকে যান, বাড়িতে ফিরেই বা কি করবেন? না ভাই, আমি এবার ছুটি চাই। কয়েকদিন হলো এসেছে, আর থাকতে পারবো না, বাড়িতে ফিরে যাব। আবার কয়েকটা দিন পর না হয় আসবো। প্লিজ ভাই, না করবেন না। বেশ, যা ভালো বোঝেন। বিকালবেলা ফাইজার শ্বশুর বাড়িতে যাওয়ার জন্য সবাই রওনা হলো। খুব একটা দূরে না ফাইজার শ্বশুর বাড়ি, 8 ঘন্টা সময় লাগে যেতে। বাড়ির সবাই গিয়েছে, শুধু ফাইজার মা মাহমুদা চৌধুরী ও আমিনা চৌধুরী এই দুজনেই যাননি। ঈশান ফাইজার শ্বশুর বাড়িতে এসে আইজাকে খুঁজছে। বেচারি সকালে থেকে তার সামনে আসেনি, এখানে আসার সময় অন্য গাড়িতে করে এসেছে। আইজা ফাইজার রুমে এসে বসে আছে। ফাইজাকে পার্লারের রোগ সাজাচ্ছে। আইজা পাশে বসে মোবাইল দেখছে। ঈশান এদিক সেদিক ঘুরে ঘুরে আইজাকে খুঁজছে, কিন্তু পাচ্ছে না। হঠাৎ দেখা হলো সাদাতের সঙ্গে। ঈশানের মনে হলো সাদত হয়তো আইজার খবর জানতে পারে। অবশ্য সাদত সবসময় আইজার পেছনেই পড়ে থাকে, আর কেউ না জানলেও সাদত জানবে আইজা কোথায়। ঈশান সাদাতকে ডেকে উঠল, সাদাত শোনো তো। হ্যাঁ ভাইয়া বলো। বলছিলাম, তোমার খালাতো বোন আইজা কোথায়? ওকে দেখেছো কোথাও? ভাইয়া আইজা
ফাইজার রুমে আছে, ডেকে দেবো? ঈশান হালকা হেসে বলল, না, আমি ডেকে নিচ্ছি। ঠিক আছে। সাদত চলে গেল। ঈশান সাদতের দিকে তাকিয়ে বিড় বিড় করে বলে উঠল। শালা, যা ভেবেছিলাম তাই। ঈশান ফাইজার রুমের সামনে এসে নক করল। তখন রুমে শুধু ফাইজা আর আইজা দুজনেই ছিল। ফাইজা নিজেকে আয়নায় দেখতে দেখতে আইজাকে বলল, দেখ তো কে এসেছে। আইজা ফোনটা রেখে উঠে দরজা খুলে দিল। ঈশান আইজাকে দেখে যেন একটু স্বস্তি পেল। প্রকাশ করল না, গম্ভীর ভাব নিয়ে রুমে ঢুকে ফাইজাকে বলল, কেমন আছিস রে? ফাইজা পেছন ফিরে ঈশানকে দেখে খুশি হয়ে বলল, ভাইয়া ভালো আছি, তুমি কেমন আছো? এই ভালো। আইজা ঈশানের দিকে তাকিয়ে আছে। ঈশান ফাইজার সাথে কথা বলে যাচ্ছে। আইজা ঈশানের দিকে তাকিয়ে খেয়াল করলো ঈশান নেভি ব্লু রঙের শার্ট পরেছে। সাথে সাথে নিজের ড্রেসের দিকে তাকালো। ঈশানের শার্টের সাথে আইজার ড্রেসটার কালার ম্যাচিং। আইজা না চাইতেও খুশি হয়ে উঠল। ঈশান রাতে বলেছিল আজ কোনো ম্যাচিং হবে না। এর কারণেই আইজা সকাল থেকে ঈশানের সামনে যায়নি। আর এখন ঈশানকে দেখে আইজার কেমন একটা খুশি খুশি লাগছে। ঈশান ফাইজার সাথে কথা বলে রুম থেকে বেরিয়ে গেল। সে আইজার দিকে একবার তাকালো না পর্যন্ত। আইজা ঈশানের এই ব্যবহার দেখে অবাক না হয়ে পারল না। আইজার সঙ্গে সঙ্গে রুম থেকে বেরিয়ে গেল। ঈশান বেশি দূর যায়নি, ধীর গতিতে হাঁটছে, কারণ সে জানে এখন আইজা তার কাছেই ছুটে আসবে। তাই হলো, আইজা ঈশানকে পেছন থেকে ডেকে উঠল। কি হলো এটা? ঈশান না বোঝার ভান করে বলল, কি হলো? তুমি এইভাবে কেন চলে এলে? না, এসে কি করব? কি করব মানে? তুমি আমার সাথে কথা বলে না কেন? আর তুমি আমাকে রাতে মিথ্যে কেন বললে? কই মিথ্যে বলেছে? বলে যে আজ ম্যাচিং করে পড়বে না, তাহলে ম্যাচিং করে পড়ে এসেছো কেন? ঈশান উত্তর না দিয়ে আইজার অতি নিকটে এগিয়ে এলো। আইজা খানিকটা ঘাবড়ে গেল। এরপরে ঈশান আইজার দিকে হালকা ঝুঁকে ফিসফিসিয়ে বলে উঠল, তোকে খুশি করতে। আইজা লজ্জা পেয়ে মুচকি হেসে ঈশানের সামনে থেকে চলে গেল। ঈশানের মুখেও মুচকি হাসি ফুটে উঠল। আইজার পেছনে পেছনে হাঁটা দিল। এমন সময় একটা রুমের সামনে থেকে আদনান বের হলো। আদনান ঈশানকে খেয়াল না করেই আইজার উদ্দেশ্যে বলে উঠল, এই যে মিস সুন্দরী, কোথায় যাচ্ছেন? দাঁড়ান একটু। আইজা থমকে দাঁড়ালো। তৎক্ষণাৎ আদনানের দিকে না তাকিয়ে পেছন ঘুরে ঈশানের দিকে তাকালো। আদনান ঈশানকে দেখে একটু ঘাবড়ে গেল। এখন এখানে থেকে চলে গেলে ঈশার জন্য অন্য কিছু ভাবতে পারে, তাই মনে সাহস নিয়ে দাঁড়িয়ে রইল। আর আদনানকে দাঁড়িয়ে থাকতে দেখে ঈশানের রাগ ক্রমাগত বেড়ে চলেছে। ঈশান এগিয়ে এসে আইজার উদ্দেশ্যে বলে উঠল, থামলে কেন? যা। আইজা বুঝতে পেরে গেল ঈশান এখন রেগে আছে, না হলে এভাবে বলতো না। আইজা চুপচাপ চলে গেল আদনানের সামনে থেকে। আদনান যেভাবে দাঁড়িয়েছিল ঠিক ওভাবেই দাঁড়িয়ে আছে। ঈশান আদনানের দিকে এগিয়ে গিয়ে ঠান্ডা স্বরে বলল, হঠাৎ যে কাউকে সুন্দরী বলা ভালো না। আদনান কথাটাকে একটু অপমান বোধ বলে মনে করল, তাই নরম হয়ে বলে উঠল, আসলে ভাইয়া বিয়ে বাড়ি তো, তাই একটু মস্করা করে বলেছি। ঈশান আদনানের দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে বলে উঠল, মস্করা করা ভালো, তবে এরকম কথা নিয়ে মস্করা করা ভালো দেখায় না। বড়রা যে কেউ শুনলে অন্যদিকে চলে যাবে। বিষয়টা বুঝেছ? আদনান হাসার চেষ্টা করে বলে উঠল, ভাইয়া বুঝেছি। ঈশান আর কিছু বলল না, চলে গেল। বিয়ে বাড়ি বলে কালও ছাড়া পেয়েছে, আর আজও ছাড়া পেল। না হলে আজ আদনানের খবর ছিল। ঈশান নিজের রাগটা নিজের ভেতরে চেপে গেল। আইজার ভীষণ ভয় লাগছে। তখন আদনান যে কথাটা বলেছে সেটা শুনে ঈশান অবশ্যই রাগ করে আছে। আর রাগের মাথায় ঈশান কি করে বসে তা সে নিজেও জানে না। আইজা স্টেজের এক কোণে দাঁড়িয়ে আছে। সবাই সাদমান আর ফাইজাকে নিয়ে ব্যস্ত। আর আইজা আলাদা হয়ে এদিক সেদিক তাকিয়ে ঈশানকে খুঁজে যাচ্ছে। এই মুহূর্তে ঈশানের মুখটা না দেখা পর্যন্ত আইজার ব্যাকুল মন শান্ত হবে না। ঈশান দূর থেকে আইজাকে দেখছে, বেশ চিন্তিত লাগছে। অবশ্য ঈশান জানে আইজা কি নিয়ে চিন্তায় আছে। কিছুক্ষণ পরে ঈশান আইজার সামনে এলো, তবে একা নয়, সাথে ঈশিতা। আইজার যেমন রাগ উঠছে তেমনই খারাপ লাগছে। এ নিয়ে আইজা অনেকবার তার ঈশান ভাইকে বুঝিয়েছে ঈশিতার সামনে না যেতে, কিন্তু তার শান ভাইয়া বুঝেও বোঝেনি। আইজার ঈশানের দিকে তাকিয়ে মনে মনে বলে উঠল, শান ভাইয়া, তুমি কি বোঝো না আমি কেন ঈশিতাকে তোমার পাশে সহ্য করতে পারি না? তুমি কি একটুর জন্যেও টের পারো না? তুমি যেমন আমার পাশে সাদত ভাইয়াকে সহ্য করতে পারো না, অন্য কোনো ছেলেকে সহ্য করতে পারো না, ঠিক তেমনই আমিও তোমার পাশে ঈশিতাকে সহ্য করতে পারি না। ঈশিতাকে যেন সহ্য হচ্ছে না আইজার, তাই ওইখান থেকে সরে গিয়ে তার বাবার কাছে গেল। নওশাদ চৌধুরী মেয়েকে বললেন, তোমার আবুর কাছ থেকে চলে এলে যে? বাবা, ওখানে সবার এত হইচই, মাথাটা ধরে গিয়েছে আমার। ও বাবা, তোমরা কখন চলে যাবে?
এই এখনই চলে যাব, তবে একটা সমস্যা হয়ে গিয়েছে। আসাদ সাহেব সাদমান আর ফাইজাকে আজ আমাদের সাথে পাঠাবে না, 2 দিন পরে পাঠাতে চাই। কিন্তু কেন বাবা? কালকে সাদমানের মায়ের মৃত্যুবার্ষিকী, তাই আসাদ সাহেব 2 দিন পরে ওদের পাঠাবে। ও আচ্ছা, তাহলে 2 দিন পরেই যাক, তাই ভালো হবে। হুম, তুমি তোমার আপুকে বলে এসো, আমরা এখন রওনা হব। বাবা, বলে আসছি। আইজা আবার স্টেজের দিকে এলো, কিন্তু সবাই ততক্ষণে বাড়ির ভেতরে চলে গিয়েছে। আইজা বাড়ির ভেতরে ঢুকে ফাইজার কাছে এলো। ফাইজা আর সাদমান তখন একসাথেই বসা ছিল। আইজা দুজনের সাথে কিছু কথা বলে চলে গেল বাড়ির বাহিরে। 15 মিনিটের বেশি হলো আইজা গাড়িতে একা একা বসে আছে। গাড়ির জানালার গ্লাস নামিয়ে বাহিরের দিকে তাকিয়ে আছে। কেউ এখনো বেরি হচ্ছে না বাড়িতে থেকে। আইজা মনে মনে বলে উঠল, সে কখন থেকে বসে আছে। সবাই বলল যে এখনই চলে যাবে, আর এখনো কারো আসার নামই নেই। আল্লাহ জানে এরা কি করছে। এমন সময় আদনান এসে দাঁড়ালো আইজার সামনে। আইজা তাকিয়ে রইল আদনানের দিকে। আদনান হালকা হেসে বলে উঠল, চলে যাচ্ছ? আইজা স্বাভাবিকভাবে বলল, হুম আবার এসো। হুম আপনিও যাবেন? যাবো তো অবশ্যই। আচ্ছা, কালকে যে তোমাকে নাম্বার দিলাম, কল দিলে না কেন? আইজা ভুলে যাওয়ার অভিনয় করে বলে উঠল, আসলে হয়েছে কি ভাইয়া, নাম্বারটা রুমে গিয়ে কোথায় রেখেছি ভুলেই গিয়েছিলাম। ও, তোমার ফোন কোথায়? আইজা নিজের ফোনটা দেখাতেই আদনান আইজার হাতে থাকা ফোনটা নিয়ে নিল। এরপরে আইজান ফোনে নিজের নাম্বার উঠিয়ে দিতে দিতে বলল, নাম্বারটা কি দিয়ে সেভ করতে চাও? আইজা কপাল কুঁচকে বলে উঠল, মানে? আদনান ফোনটা আইজার দিকে এগিয়ে দিল। আইজা ফোনের স্ক্রিনে তাকিয়ে দেখলো আদনান নিজের নাম্বারটা আপুর দেবর দিয়ে সেভ করে দিয়েছে। আদনান আইজার দিকে তাকিয়ে বলে উঠল, শোনো, বাড়িতে গিয়ে এই আপুর দেবরকে একটু কল দিও, কোনো বাহানা দিও না, খুব দরকার তোমার সাথে কথা বলার। আইজা বলল, কি দরকার এখানে বলুন? এখানে নয়, বাড়িতে ফিরে কল দিও, খুব দরকারি কথা বললো। তবুও আপনি তো এখানেও বলতে পারেন, যদি বাড়িতে ফিরে ভুলে যাই তখন? ভুলে গেলে হবে না আইজা, খুব ইম্পর্টেন্ট কথা। আইজা মনে মনে আওড়ালো, সত্যি কি উনি ইম্পর্টেন্ট কথা বলবে? আর ইম্পর্টেন্ট না হলে তো এইভাবে বলতো না। আইজা আর কোনো কিছু ভাবলো না, আদনানের কথায় সম্মতি জানিয়ে বলে উঠল, ঠিক আছে, কল করব। আইজার উত্তর শুনে আদনান খুশি হলো। এরপরে আইজার সাথে আরও 2-1টা কথা বলে ওই জায়গা থেকে চলে গেল। আদনান চলে যাওয়ার পরই আইজা দোটানায় পড়ে গেল। সে তো স্বীকার করেছে বাড়িতে গিয়ে কল দেবে, কিন্তু এটা যদি ঈশান পরবর্তীতে জানতে পারে, তাহলে এই আইজার উপরে যে অনেক রাগ করবে। আস্তে আস্তে বাড়ির সবাই গাড়ির কাছে চলে এলো। আইজা যে গাড়িটায় উঠেছে সেটাই ড্রাইভ করছে ঈশান। ঈশান বারবার লুকিং গ্লাসে তাকিয়ে আইজাকে দেখছে, তবে আইজাকে দেখে বেশ চিন্তিত লাগছে। গাড়িতে আরও লোক আছে বিধায় ঈশান কিছু বলতে বা জিজ্ঞাসা করতে পারল না। আইজাদের বাড়িতে ফিরতে ফিরতে প্রায় 10টা বেজে যায়। বড়রা যে যার রুম মতো চলে গিয়েছে নিজেদের রুমে। সাদত, রাজ, নিলয়, ঈশিতা ওরা ড্রেস চেঞ্জ করে ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে বসে আছে। সবাই মিলে ঠিক করেছে আজ অনেকটা রাত পর্যন্ত আড্ডা দিবে সবাই। সাদত সবার মাঝে আইজাকে দেখতে না পেয়ে ওকেও এখানে ডেকে এনেছে। ঈশানও মাত্র নিচে নামলো। সবাইকে একসাথে বসা দেখে সেও এগিয়ে এলো। ঈশিতা ঈশানকে এগিয়ে আসতে দেখে নিজের পাশে জায়গা দেখিয়ে বলে উঠল, ভাইয়া এখানে বসো। আইজার মনটা বিষিয়ে উঠল। সে ছলো ছলো চোখে তাকিয়ে রইল ঈশানের দিকে। ঈশান আইজার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইল। মনে মনে ভাবলো, এখন যদি সে ঈশিতার পাশে বসে তাহলে আইজা বলতে খুব খুব কষ্ট পাবে। ঈশান মোটেও এখন আইজাকে কষ্ট দিতে চাচ্ছে না, তাই ঈশিতাকে পাশ কাটিয়ে আইজার পাশে বসল। আইজা মনে মনে বেশ খুশি হয়ে উঠল এই ভেবে যে ঈশান এখন ঈশিতার কথা শোনেনি। সবার মাঝে আড্ডাটা বেশ জমে উঠল। সবাই ঘুরতে যাওয়ার প্ল্যানটা নিয়েও মতামত এলো। সাদমান আর ফাইজা এলেই কক্সবাজার ঘুরতে যাবে। রাত এখন প্রায় 11টা। আদনানের ঘুম আসছে না, আইজার কলের অপেক্ষায় আছে। এটাও বুঝতে পারছে আইজা বেশি সম্ভব নিজ ইচ্ছায় কল দেবে না। আদনান ঠিক করো সে নিজেই কল দেবে। আদনান আইজার ফোনের নাম্বার সেভ করার সময় ইচ্ছে করে নিজের নাম্বারে একটা মিস কল দিয়ে রেখেছিল, তাই আইজার নাম্বারটা আদনানের ফোনে আছে। আদনান সেই নাম্বারে কল দিল। এদিকে আইজা ঈশানের পাশে বসে আছে। এই সময়ে আদনান কল দিয়েছে। ঈশান কিছু বুঝে ওঠার আগেই আইজার সাথে সাথে নিজের ফোনটা সাইলেন্ট করে উঠে দাঁড়ালো। রাজ আইজার দিকে তাকিয়ে বলে উঠল, কিরে উঠলি কেন, চলে যাচ্ছিস? আইজা বাহানা দিয়ে বলল, হ্যাঁ ভাইয়া, ভালো লাগছে না, মাথাটা বেশ ধরেছে, তাই উপরে চলে যাচ্ছি। ও যা তাহলে। আইজা চলে গেল। সবার সামনে থেকে ঈশান আইজার চলে যাওয়া নিয়ে গভীরভাবে ভাবতে লাগলো।
সে তো আজ তার পাশেই বসেছিল, আর সব তো ঠিকই আছে, এমনকি ঈশিতার সাথেও কথা বলেনি। তাহলে আইজা এভাবে চলে গেল কেন? ঈশানের এই বিষয়টা কেমন একটা খটকা লাগলো, তাই সেও চলে যেতে চাইল, কিন্তু এখন চলে গেলে সবাই কিছু না ভাবলেও ঈশিতা অন্য কিছু ভাববে, তাই ঠিক করো আর 5 মিনিট বসে থেকে চলে যাবে। আইজা ছাদের এক কোণে দাঁড়িয়ে আদনানকে কল দিল। আদনান সাথে সাথে রিসিভ করে বলল,